আজকে দেখবো পুনরুক্ত বোধাভাস। পুনরুক্ত, দেখো নামটা ভালো বুঝবে। পুনরায় উক্ত হয়েছে, পুনরায় ব্যবহার হয়েছে, একটা আভাস পাওয়া যাবে। পুনরায় ব্যবহার হয়েছে একটা আভাস পাওয়া যাবে, কিন্তু সেই আভাসটা কিন্তু একটা বদ আভাসের মতো, মানে কিন্তু তা কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালি। মানে কি, ধরো উজ্জ্বল উজ্জ্বল দুবার কিন্তু ব্যবহার করেছি আমি, কিন্তু একটা উজ্জ্বল হয়তো আমার উজ্জ্বল নাম হিসাবে, আমি উজ্জ্বল স্যার হিসেবে করেছি, একটা কিন্তু উজ্জ্বল কিন্তু কিনা আমি করছি না উজ্জ্বলতা, মানে তার কিন্তু উজ্জ্বল কিন্তু ছোটার জন্য, বা তার কিন্তু উজ্জ্বল কিন্তু দীপ্তির জন্য। ঠিক আছে, তাহলে এই যে আমি উজ্জ্বল উজ্জ্বল দুবার প্রয়োগ করলাম, মনে হচ্ছে যেন এই উজ্জ্বলটা কিন্তু একই অর্থ দুবার কিন্তু আমি প্রয়োগ করেছি, তা হচ্ছে উজ্জ্বল স্যার। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তা কিন্তু বদ আভাস, তা কিন্তু একটা উজ্জ্বল কিন্তু কিনা উজ্জ্বল স্যার অর্থে এখানে প্রয়োগ করা হচ্ছে, অপর উজ্জ্বল কিন্তু কিনা উজ্জ্বলতা বা তার কিন্তু কিনা উজ্জ্বলতা অর্থে কিন্তু দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এরকম ঠিক এখানে তাই হবে, দুটো শব্দ কিন্তু কিনা একইভাবে কিন্তু এখানে প্রয়োগ করা হবে, কিন্তু দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করবে না। ঠিক আছে, তাহলে সেই দুটো কিন্তু শব্দের অর্থ একই বলে মনে হবে, তাই মনে হবে যে এটা কিন্তু পুনরায় ব্যবহার হয়েছে, একটা আভাস পাওয়া যাবে, সেই আভাসটা কিন্তু ঠিকঠাক নয়, তা কিন্তু কিনা একই অর্থে ব্যবহার হয়নি। ঠিক আছে, তাহলে এইরকম হলে তা কিন্তু কিনা পুনরুক্ত বোধাভাস অলঙ্কার হবে। বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এবার চলো তাহলে একটু উদাহরণ দিয়ে বুঝলে বুঝতে পারবে। দেখো তোমার সংজ্ঞাটা দেখে নেবে। হ্যাঁ, আমি সংজ্ঞা তঙ্গা বলছি না, সংজ্ঞা যাচ্ছি না, আমি একটা দেখতে পাবো তো আজকে, তো সংজ্ঞা যাচ্ছি না। দেখো বলছি যে সহসা জলেশ পাশি অস্থির হইলা। দেখো জলেশ বলো, জলেশ মানে কি বলো? জলেশ মানে কি বলো? জলেশ মানে কি বলো? জলেশ জলেশ কার নাম? জলেশ আমরা কাকে বলি? ওই জলের দেবতার নাম বরুণ দেব। জলেশ মানে যে জলের ঈশ্বর, যে জলের ঈশ্বর তাই জলেশ, তাই তো? তাহলে এখানে বরুণ দেব, তাই তো? তাহলে এখানে বরুণ দেব হচ্ছে জলেশ। এবার দেখো এই জলের যে দেবতা বা বরুণ দেব, তার অস্ত্র হচ্ছে পাশি বা পাশ নামক অস্ত্র, তাই তো? কিন্তু এখানে মনে হচ্ছে যে জলেশ এবং পাশি কিন্তু উভয়ে কিন্তু বরুণ দেবীকে দেখাচ্ছে, ইন্ডিকেট করছে। তাহলে এখানে পড়তে গেলে মনে হচ্ছে যে জলেশ এবং পাশি উভয় কিন্তু শব্দগুলোই কিন্তু কিনা একজনকে দেখাচ্ছে, তার হচ্ছে না বরুণ দেব বা কিন্তু কিনা জলের দেবতাকে ইন্ডিকেট করছে। কিন্তু দেখা যাচ্ছে না তা নয়, তা কিন্তু কিন্তু একটা বদ আভাস, মানে তা কিন্তু খারাপ একটা আভাস, কিন্তু তা কিন্তু সঠিক নয়। কেন বদ আভাস না? কিন্তু এখানে পাশি কিন্তু পাশ নামক অস্ত্র হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে এখানে। এখানে বরুণ, সে কিন্তু বরুণ দেবীকে ইন্ডিকেট করছে না, সে কিন্তু বরুণ দেবীকে দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে পড়তে গেলে মনে হচ্ছে না জলের সঙ্গে পাশি কিন্তু উভয়ে একই বিষয়কে দেখাচ্ছে, তা হচ্ছে বরুণ দেব, কিন্তু তা কিন্তু ঠিক নয়, তা কিন্তু বদ আভাস, এবং সেটা পুনরায় ব্যবহার হয়েছে বলে মনে হলো, তা কিন্তু কিনা পুনরায় ব্যবহার হয়নি একই অর্থে, তা হয়েছে না ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু প্রয়োগ হয়েছে। প্রথম জলের অর্থ কি না বরুণ দেবতা বা জলের দেবতা, আর এই পাশি অর্থ যেন তার পাশ নামক একটা অস্ত্র। ঠিক আছে, বুঝা যাচ্ছে বললাম আমি? তাহলে এই যে পুনরায় ব্যবহার হওয়াটা কিন্তু না একটা আভাস পাচ্ছে, তা কিন্তু না ঠিক আভাস নয়, বদ আভাস বা খারাপ আভাস, তা কিন্তু ঠিক নয়, তাই হচ্ছে না এখানে পুনরুক্ত বোধাভাস হচ্ছে। বুঝা কি বললাম আমি? বুঝা কি বললাম আমি? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ চলো, সবাই বোঝা গেছে তো? সিম্পলি বোঝা গেছে? আরেকটা দেখি, চলো আরেকটা দেখি, তাহলে বুঝতে পারবে যে তোমার কিন্তু কি মানে সমস্যাটা হচ্ছে এখানে। দেখো কি বলছে এখানে। দেখো, তনু দেহটি সাজাবো তব আমার আবরণে। তনু দেহটি সাজাবো তব আমার আবরণে। দেখো জানি যে তনু অর্থ হচ্ছে না কি না শরীর, তাই দেহ। দেখো তারপরে দেখো দেহ রয়েছে, তাহলে মনে হচ্ছে যে কিন্তু তনু এবং দেহ কিন্তু উভয় দেহকে দেখাচ্ছে বা ইন্ডিকেট করছে, কিন্তু এখানে তা নয়। প্রথম তনু অর্থ হচ্ছে ক্ষীণ, এটা ক্ষীণ অর্থে কিন্তু মানে বসছে এখানে। তা তনু অর্থ হচ্ছে ক্ষীণ প্রথমে, তাহলে তনু মানে ক্ষীণ দেহটি আমি সাজাবো কিন্তু আমার কিন্তু আবরণে, আমি কিন্তু তাকে কিন্তু সাজাবো বলা হচ্ছে এটা। কিন্তু মনে হচ্ছে যে জানো তনু এবং দেহ উভয় কিন্তু একই অর্থে বসছে, এটা একটা আভাস পাওয়া যাচ্ছে, পুনরায় একটা ব্যবহার হচ্ছে বলে একটা আভাস পাওয়া যাচ্ছে। পুনরায় ব্যবহার হচ্ছে বলে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু তা কিন্তু ঠিক আভাস নয়, তা কিন্তু বদ আভাস, তা হচ্ছে না এখানে একই অর্থে ব্যবহার হয়নি।
তনু অর্থ হচ্ছে না এখানে ক্ষীণ অর্থে এখানে বসেছে, আর দেহ হচ্ছে না শরীর বা দেহ অর্থে কিন্তু বসেছে। তাই কিন্তু এটা পুনরায় ব্যবহার একটা কিন্তু আভাস পেলেও কিন্তু তা কিন্তু ঠিক আভাস নয়, তা কিন্তু বদ আভাস, তাই এটা পুনরুক্ত বোধাভাস, তা কিন্তু পুনরুক্ত বোধাভাস হচ্ছে। ঠিক আছে, কি বললাম আমি? বোঝা গেছে? বললাম আমি বোঝা গেছে? বোঝা গেছে তো? চলো এবার আসছি। এবার দেখো তাহলে আমাদের শব্দালঙ্কার হয়ে গেছে, অর্থালঙ্কারে আসছি। ঠিক আছে, দেখো অর্থালঙ্কার কাকে বলবো? অর্থযুক্ত অলঙ্কার, তার জন্য অর্থালঙ্কার। মানে যেখানে যে অলঙ্কারটা শব্দের অর্থের উপর নির্ভর করে বা ডিপেন্ড করে হবে, তার জন্য অর্থালঙ্কার, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তাহলে শব্দালঙ্কারে শব্দের কিন্তু কি না মধ্যে ধ্বনি, ধ্বনিগুচ্ছ, বর্ণ, বর্ণগুচ্ছগুলো কিন্তু আসল কিন্তু বিষয়। ঠিক আছে, কিন্তু ওখানে শব্দেরও কিন্তু ভূমিকা আছে, যেমন ধরো তোমার শ্লেষ অলঙ্কারে আছে, ঠিক আছে, ওখানে তোমার ধর যমকে আছে, ঠিক আছে, কিন্তু ওখানে অর্থেরও কিন্তু ভূমিকা আছে, কিন্তু মূলত শব্দের উপর ডিপেন্ড করে হবে শব্দালঙ্কার মূলত। আর অর্থালঙ্কারে কিনা মূলত অর্থের উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, কি বললাম আমি? তাহলে এখানে দেখো বলছে যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। দেখো এমন মানব জমিন রইল পতিত, তাহলে এখানে মানব জমিন, মানবকে জমির সঙ্গে তুলনা করা হচ্ছে, মানবকে জমির সঙ্গে, তাহলে কিন্তু কি না মানবকে জমির সঙ্গে কিন্তু কিনা এখানে রূপক করা হচ্ছে, মানে রূপক বলতে এখানে কিন্তু কিনা অভেদ কল্পনা করা হচ্ছে। তাহলে কি না মানব দেহটা যেমন জমিনও তেমন। ঠিক আছে, তাহলে এই যে কিনা উভয় যে একই, উভয় কিন্তু অভিন্ন, সেই অভিন্নটা এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অর্থের উপর ডিপেন্ড করে কিন্তু এটা হচ্ছে, তাই এটা কিন্তু কিনা এটা অর্থালঙ্কার বলা হচ্ছে। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেল? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? এবার এই অর্থালঙ্কারকে তোমার 5টা ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, সাদৃশ্যমূলক, বিরোধমূলক, গুণার্থ প্রতীতিমূলক, শৃঙ্খলামূলক আর ন্যায়মূলক। সাদৃশ্যমূলক কিনা যেখানে সাদৃশ্য দেখানো হবে, মিল দেখানো হবে। সাদৃশ্যমূলক তাই যেখানে মিল বা সাদৃশ্য দেখানো হবে। ঠিক আছে, বিরোধমূলক যেখানে বিরোধ দেখানো হবে। ঠিক আছে, যেখানে বিরোধ দেখানো হবে কিন্তু যার মধ্যে কিন্তু পার্থক্য দেখানো, বিরোধ মানে দ্বন্দ্ব রয়েছে আর কি, তা দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা না গুণার্থ দেখো মূলক বা গুণার্থ প্রতীতিমূলক, মানে যেখানে কিন্তু গুণ অর্থ মানে ভিতরে আভ্যন্তরীণ অর্থের উপর ডিপেন্ড করে হবে, যা গুণ একটা অর্থ রইবে তার উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, ন্যায়মূলক কিনা যেখানে ন্যায় অর্থে কিন্তু ব্যবহার হবে, তা হচ্ছে ন্যায়মূলক। আর শৃঙ্খলাতে যেখানে শৃঙ্খলা অর্থে দেখানো হবে, তা হচ্ছে শৃঙ্খলামূলক। ঠিক আছে, কিন্তু আমাদের সবগুলো নেই, আমাদের দুটো কিন্তু এখানে আছে পাঠ্য, তা আছে সাদৃশ্যমূলক অলঙ্কার, আছে না বিরোধমূলক অলঙ্কার। এর মধ্যে সমস্ত অলঙ্কারগুলো আমাদের পড়বে। ঠিক আছে, তো সাদৃশ্যমূলক অলঙ্কারের মধ্যে পড়ছে দেখো উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়, অপুন্নতি, ব্যতিরেক, সমাসোক্তি আর হচ্ছে অতিশয়োক্তি। আর ওদিকে বিরোধমূলকের মধ্যে পড়ছে দেখো যে এখানে বিরোধাভাস, বিশেষোক্তি, অসঙ্গতি, বিষমার, বিভাবনা। তাহলে এইগুলো আমাদের এখানে পড়তে হবে, জানতে হবে। এগুলো কিন্তু পড়লে কিন্তু আমাদের হয়ে যাবে, বাকিটা দেখা দরকার নেই। ঠিক আছে, চল এবার হচ্ছে না এখানে আমাদের অর্থালঙ্কারটাকে নির্ণয় করতে গেলে কিছু মাপকাঠি রয়েছে, মাপকাঠি কিছু কিন্তু কি না এখানে ওই যে স্কেল, ওই যে কাটা কম্পাস সেরকম একটা রয়েছে আর কি এখানে। ঠিক আছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা নির্ণয় করবো যে কোনটা কিরকম হবে। সেই যে যেমন আমরা কিন্তু ওখানে বৃত্ত আঁকতাম, ঠিক আছে, আমরা কিন্তু এখানে জ্যামিতি করতাম, ঠিক তেমনি এখানে জ্যামিতি যেমন স্কেল প্রয়োজন হয়, চাঁদা প্রয়োজন হয়, কম্পাস প্রয়োজন হয়, তাই তো ঠিক তেমনি এখানে এই 4টা কিন্তু অঙ্গ বা বৈশিষ্ট্য এখানে প্রয়োজন হবে এই কিনা অর্থালঙ্কারটা নির্ণয় করতে গেলে। ঠিক আছে, তাহলে অর্থালঙ্কার নির্ণয় করতে 4টা কিন্তু অঙ্গ বা বৈশিষ্ট্যের প্রয়োজন পড়বে। এটা যে মাপকাঠি বলা হচ্ছে, এই মাপকাঠিগুলো দিয়ে কিন্তু মাপবো যে কোনটা কি অর্থালঙ্কার হবে। ঠিক আছে, বুঝা গেছে? তো এগুলো কি না এক হচ্ছে না উপমেয়, মানে যাকে তুলনা করা হচ্ছে। ধরো বললাম যে উজ্জ্বল স্যারের মুখটা চাঁদের মতো সুন্দর, মানে উজ্জ্বল স্যারকে আমি তুলনা করছি, তাহলে উজ্জ্বল স্যারের মুখটা কিন্তু এখানে হয়ে যাবে কি না, এখানে হয়ে যাবে কিন্তু উপমেয়। তাহলে উপমেয় যাকে তুলনা করা হয়। তাহলে আমি কি বললাম যে উজ্জ্বল স্যারের মুখটা চাঁদের মতো সুন্দর, তাহলে এখানে আমি উজ্জ্বল স্যারের মুখটাকে তুলনা করছি, তাহলে এখানে মুখটা কিন্তু হয়ে যাবে কি না, এখানে হয়ে যাবে উপমেয়। ঠিক আছে,
এবার যে উপমান মানে যার দ্বারা বা যাকে দিয়ে আমি তুলনা করব, ঠিক আছে, তা হচ্ছে না এখানে উপমান। কি বললাম যে উজ্জ্বল স্যারের মুখটা চাঁদের মতো সুন্দর, মানে কিনা আমি উজ্জ্বল স্যারের মুখটাকে চাঁদের সঙ্গে আমি কিন্তু তুলনা করছি বা চাঁদকে দিয়ে তুলনা করছি, তা চাঁদ হয়ে যাবে কিন্তু কিনা এখানে উপমান হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখা আছে না সাদৃশ্য বাচক কিন্তু কিনা শব্দ, তাহলে এখানে কি হবে না দেখা যাবে যে যেখানে কি শব্দটা প্রয়োগ করে এদের মধ্যে একই বা মিল দেখানো হচ্ছে বা কিন্তু কিনা এরা উভয় যে অভিন্ন তা দেখানো হচ্ছে, ঠিক আছে। যেমন কি বলছে দেখো যে উজ্জ্বল স্যারের মুখটি চাঁদের মতো সুন্দর, তাই মতো দিয়ে দেখাচ্ছি, দেখো মতো দিয়ে দেখছি যে কিনা এখানে উজ্জ্বল স্যারের মুখটাও যেমন সুন্দর চাঁদও তেমন সুন্দর, তাহলে এই মতো দিয়ে দেখাচ্ছে যে উভয় কিন্তু সুন্দর বা একই বা অভিন্ন, তাহলে এই মতো হচ্ছে কিন্তু এটা সাদৃশ্যবাচক শব্দ, ঠিক আছে। বুঝলে কি বললাম আমি। আর হচ্ছে না সাধারণ ধর্ম, যেখানে কিন্তু কিনা ধর্ম থাকবে যা কিন্তু উভয়ের সাধারণ ধর্ম হবে কিনা উপমেয় আর উপমানের। যেমন বলছি যে উজ্জ্বল স্যারের মুখটি চাঁদের মতো সুন্দর, মানে কিনা উজ্জ্বল স্যারের মুখটাও যেমন সুন্দর তেমন কিন্তু চাঁদও তেমন সুন্দর, তা সুন্দর হচ্ছে উভয়ের ধর্ম। উজ্জ্বল স্যার তাহলে দেখো ভালো বুঝবে এটা, উজ্জ্বল স্যারের মুখটাও সুন্দর আর চাঁদও সুন্দর, তার সুন্দরটা কিন্তু উভয়ের ধর্ম, কারণ উভয়ের কিন্তু একই বা সমান ধর্ম রয়েছে, ঠিক আছে। সাধারণ ধর্ম এটা, ওই জন্য কিন্তু উভয়ের কিন্তু সাধারণ ধর্ম রয়েছে, কিন্তু তা হচ্ছে সুন্দর। বুঝা কি বললাম আমি, বুঝা গেছে, বুঝা গেছি বললাম আমি, বুঝা গেছে। চলো, না বুঝতে পারলে বলবে, হ্যাঁ। চলো, ক্লাসটা ভালো লাগছে তো, ঠিক লাগছে ক্লাসটা, ক্লাস ঠিক লাগছে তো, চাপ লাগছে না তো কোনো? না 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 না। মৃন্ময় পাইন তুমি নতুন, বলো কেমন লাগছে, ঠিক আছে তো? না স্যার ভালো লাগছে। চলো, হ্যাঁ এবার আসি যে উপমা অলঙ্কারে আসছি, তাহলে উপমা মানে তুলনা করা, উপমা অলঙ্কার মানে কিনা তুলনা করা হবে এখানে, ঠিক আছে। তাহলে কার সঙ্গে কার হবে তুলনা, এখানে মূলত উপমেয়ের সঙ্গে উপমার তুলনা করা হবে, ঠিক আছে। অর্থাৎ উপমেয় আর উপমান কিন্তু একই দেখানো হবে এখানে বা অভিন্ন দেখানো হবে, এটা কিন্তু আলাদা নয় দেখানো হবে, হ্যাঁ। চলো, তাহলে তোমরা কিন্তু সংজ্ঞা দেখে নেবে, সংজ্ঞা আমি আসছি না, সংজ্ঞা তোমরা দেখে নেবে, তোমরা কিন্তু ভালো করে নোটটা পড়ে নেবে, আমি দিয়ে দেবো নোটটা, হ্যাঁ। চলো দেখো বলছে এখানে যে আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, দেখো আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, তাহলে একটা ছুরি নিয়ে আসা হয়েছে তা কিন্তু তীক্ষ্ণ এবং দীপ্ত, মানে তীক্ষ্ণ আছে না কিন্তু কিনা ধারালো আর উজ্জ্বল, কার না প্রভাত রশ্মির সম মানে মতো। তাহলে তোমরা বলো যে এখানে কোনটাকে তুলনা করা হচ্ছে, বলো বলো তোমরা বলো, দেখি চেষ্টা করো। সে ছুরিকে তুলনা করছে, হ্যাঁ এখানে ছুরিকে তুলনা করা হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে বলো? হ্যাঁ ছুরি হচ্ছে না এখানে উপমেয়, তাই তো। বলো কার সঙ্গে কিন্তু তুলনা করছে এটা, বলো কার সঙ্গে তো তুলনা করা হচ্ছে বা কার সঙ্গে তুলনা করছি আমরা, এটা বলো। প্রভাত রশ্মি, প্রভাত রশ্মি, তাই তো। তাহলে কি হবে এটা, কি হবে, ওটা উপমান, উপমান, তাই তো, উপমান, ঠিক আছে। তাহলে এটা উপমান। দেখো এবার দেখা যাচ্ছে যে এই প্রভাত, এই যে ছুরিটা যেমন কিন্তু তীক্ষ্ণ দীপ্ত, তেমনি কিন্তু কিনা প্রভাত রশ্মি তেমনি তীক্ষ্ণ দীপ্ত এবং তা কিন্তু কিনা উজ্জ্বল বা ধারালো বলতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, ছুরিটাও যেটা নিয়ে আসা হয়েছে তাও কিন্তু উজ্জ্বল এবং ধারালো, এবং প্রভাত রশ্মিও কিন্তু কিনা উজ্জ্বল এবং ধারালো, উজ্জ্বল কিন্তু এবং ধারালো, তাহলে উভয় কিন্তু কিনা একই, উভয় কিন্তু তুলনা করছে আমরা, ঠিক আছে। তাহলে কি বললাম আরেকবার বলে দিই, এখানে ছুরিটাও যেমন কিন্তু তীক্ষ্ণ অর্থাৎ উজ্জ্বল, সরি তীক্ষ্ণ অর্থাৎ কিন্তু এখানে ধারালো হবে এবং কিনা উজ্জ্বল হবে বা দীপ্ত হবে, ঠিক তেমনি কিন্তু কিনা প্রভাত রশ্মিও কিন্তু কিনা তীক্ষ্ণ অর্থাৎ কিন্তু ধারালো এবং উজ্জ্বল হবে বা দীপ্ত হবে, তাহলে উভয় কিন্তু কিনা একই বা সেম, উভয় কিন্তু কিনা অভিন্ন, এর তুলনা করা হচ্ছে, তাই তো। এই তুলনাটা কিন্তু হচ্ছে না উপমা অলঙ্কার হচ্ছে, বুঝা গেছে বললাম আমি, বুঝা গেছে? বোঝা গেছে সবাইকার, মৃন্ময় বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। কৃষাণু সিম্পলি বোঝা গেছে? চল এবার দেখো আসছি যে
এই উপমা অলংকারের আবার 4টা ভাগ রয়েছে। কি কি দেখো? পূর্ণোপমা। বলো পূর্ণোপমা মানে কি, বলো তোমরা, বলো চেষ্টা করে দেখি মানে কি হতে পারে, বলো চেষ্টা করো। মানে স্যার চারটাই থাকবে আর কি, মানে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ হ্যাঁ সবকিছু থাকবে। ঠিক ঠিক, বাহ। তাহলে পূর্ণ উপমা মানে পূর্ণযুক্ত উপমা মানে যেখানে কিন্তু এই 4টা যে গুণ বললাম বা ধর্ম বললাম বা বৈশিষ্ট্য বললাম তা কিন্তু উল্লেখ থাকবে বা পূর্ণরূপে উল্লেখ রয়েছে। তাহলে এই অলংকারে কি হবে না, সেই অর্থালঙ্কারের 4টা যে মাপকাঠি বললাম আমি, সেই মাপকাঠিগুলো কিন্তু 4টা কিন্তু পূর্ণরূপে উল্লেখ রইবে বা পূর্ণরূপে কিন্তু এখানে উল্লেখ করা রইবে। ঠিক আছে, তাহলে তা কিন্তু কিনা পূর্ণোপমা অর্থালঙ্কার হবে। ঠিক আছে, চল দেখি কি বলছে। দেখো, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যাতার সমরহে ফুটি। দেখো, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যাতার সমরহে ফুটি। তাহলে বলো এখানে কাকে তুলনা করা হচ্ছে, বলো বলো কাকে তুলনা করছি আমরা এখানে, বলো। হ্যাঁ আখিকে, তাই তো? বুদ্ধের করুণ করুণ আখিকে এখানে তুলনা করা হচ্ছে, তাই তো? তাহলে এখানে আখি হচ্ছে কিন্তু এখানে কি না উপমেয়। ঠিক আছে, বলো কার সঙ্গে করছি আমরা তুলনা, বলো কার সঙ্গে করছি, বলো। সন্ধ্যা তারা সন্ধ্যা তারার সঙ্গে, তাই তো? এটা কি হবে তাহলে, কি হবে এটা? উপমান। উপমান, তাই তো? উপমান। ঠিক আছে, এবার বলো তাহলে কোনটা সাধারণ সাধারণ ধর্ম? হ্যাঁ দাঁড়া দাঁড়া, বলো এবার যে তাহলে সাধারণ ধর্ম কোনটা হবে, বলো 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 কোনটা হবে সাধারণ ধর্ম? ফুটি, তাই তো? মানে উভয় কিন্তু ফুটে আছে বা তাকিয়ে আছে বা ফুটে রয়েছে, তাই তো? সাধারণ ধর্ম, তাই তো? বলে এবার তাহলে কিন্তু সাদৃশ্যবাচক শব্দ কোনটা হবে, বলো। সমান মানে সমটা। সমটা, তাই তো? সম সাদৃশ্যবাচক শব্দ। হ্যাঁ চল, এ ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, এখানে 4টা কিন্তু অঙ্গই বর্তমান রয়েছে। ঠিক আছে, কি কি দেখো, এই যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ আছে না, সাধারণ ধর্ম কিন্তু 4টা কিন্তু উল্লেখ রয়েছে, পূর্ণরূপে উল্লেখ রয়েছে। তাই এটা কিন্তু কিনা পূর্ণোপমা। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? মৃন্ময় বোঝা গেছে? বোঝা গেছে চলো এবার দেখো আসছি যে দ্বিতীয়তে আসছি, তা হচ্ছে না লুপ্তোপমা। বাট মানে কি হবে বলো, মানে কি হবে বলো, লুপ্তোপমা মানে কি হবে? মানে স্যার মানে যে কোনো দুইটি বা তিনটি আর কি অঙ্গ লুপ্ত থাকবে, মনে করেন উপমেয় লুপ্ত হতে পারে, উপমান লুপ্ত হতে না, পারে, উপমেয় সাধারণ উপমেয় হবে না, এটা ভুল বললে। লুপ্তোপমাতে কোন কিন্তু উপমেয় কিন্তু লুপ্ত হবে না, এটা মনে রাখবে। এটা কিন্তু উপমা থাকবে। উপমেয় রয়েছে বাকির মধ্যে হ্যাঁ, এটা কিন্তু খানা লিখে নাও, পরীক্ষা ভুল হয়, অনেকে ভুল করে, অনেকে ভুল করেছে অনেকবার। ঠিক আছে, এমনকি আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে অন্য বাইরে অনেকে করেছে, আমার কিন্তু আমি বলে দিই, আমার ক্লাসে বলে দিই, কিন্তু অনেকে মনে রাখতে পারে না, তো ওই জন্য ভুল ভাল করে আর কি। ঠিক আছে, তাও লিখে নেয় একবার। লুপ্তমাতে কিন্তু উপমেয় কখনো লুপ্ত হবে না, রইবে ওটা। হ্যাঁ, উপমান হতে পারে, ঠিক আছে, বাকি সবই হতে পারে, কিন্তু উপমেয় রইবে। ঠিক আছে, দেখো পাচ্ছি এখানে। তাহলে কি হবে না, এখানে এই যে অলংকার, এই অর্থালঙ্কার যে নির্ণয় করা যে 4টা মাপকাঠি বললাম আমি, সেই 4টা মাপকাঠির মধ্যে এক বা একাধিক কিন্তু মাপকাঠি রইবে না, উল্লেখ রইবে না, লুপ্ত রইবে। তাহলে তা কিন্তু কিনা লুপ্তমা অর্থালঙ্কার হবে। ঠিক আছে, বললাম আমি। আর বলে দিই যে এখানে এই অর্থালঙ্কার 4টা যে অঙ্গ বা বৈশিষ্ট্য বললাম, সেই অঙ্গ বা বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কিনা এক বা একাধিক কিন্তু উল্লেখ রইবে না, লুপ্ত রইবে। তা কিন্তু লুপ্তমা অর্থালঙ্কার হবে। ঠিক আছে, চল দেখি, তাহলে দেখি চলে কি হচ্ছে এখানে। বলছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। দেখো এখানে বলো তাহলে কাকে তুলনা করছি, বলো আমরা, বলো কাকে তুলনা করছি আমরা, কাকে তুলনা করা হচ্ছে এখানে, বলো বলো কেউ, যে কাকে এখানে তুলনা করা হচ্ছে? বন্য পশুকে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে বন্যেরা, তাহলে এখানে বনের পশুদেরকে তুলনা করা হচ্ছে, তাই তো? এটা কিন্তু কি হবে না, উপমেয়, তাই তো? উপমেয় হবে। ঠিক আছে,
তাহলে বলো যে উপমান কারা হবে, বলো উপমানটা কারা হবে? শিশু। শিশু। শিশুরা, তাই তো, শিশু কিন্তু উপমান হবে। উপমান। সাধারণ ধর্ম কি আছে এখানে, বলো আছে? নেই সাধারণ ধর্ম। সুন্দর। আছে। আছে আছে সাধারণ ধর্ম আছে। কি হবে? সুন্দর, তাই তো, উভয় সুন্দর, তাই তো। সুন্দর। হ্যাঁ, সাধারণ ধর্ম। তাহলে কোনটা এখানে লুপ্ত আছে বলো? তুলনাবাচক সাদৃশ্যবাচক শব্দ নেই। হ্যাঁ, তাহলে ওটা কিন্তু উল্লেখ নেই। বোঝা গেছে? তাহলে তাই কিন্তু এটা কি না, লুপ্ত উপমা অর্থালঙ্কার হচ্ছে। বোঝা গেছে তো? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শ্রাবণী বোঝা গেছে? একদম ইজি করে বোঝাচ্ছি, কোনো চাপের নেই। না বুঝতে পারলে আমি বলবে, আমাকে আর বুঝিয়ে দেবো। হ্যাঁ, শ্রাবণী বুঝতে পারছো? সিম্পি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, চলো দেখো আসবে মালপমা। বলো মালপমা অর্থটা কি হয়, বলো বলো কি হবে? মালপমা অর্থটা কি স্যার হবে একটি বলো? একটি উপমের সাথে এক বা একাধিক উপমানের তুলনা করা হয়। হ্যাঁ, তাহলে কিনা মালপমা, মালাযুক্ত উপমা, তাই তো। মালা মানে কিনা যেখানে দেখবে সুতোটা কিন্তু একটা রয়েছে, সেই সুতোটা কিন্তু কেন্দ্র করে একের পর এক ফুল আমি গাচ্ছি। ঠিক তেমনি এখানে উপমেয় একটা হবে, কিন্তু তাকে কেন্দ্র করে একাধিক কিন্তু উপমান কিন্তু গাঁথা হবে পরপর, লিখে নাও এটা। তাহলে যেমন মালা গাঁথা হয় কিনা একটা সুতোকে কেন্দ্র করে একাধিক ফুল কিন্তু পরপর গাঁথা হয়, ঠিক তেমনি এখানে কিন্তু একটা উপমেয়কে কেন্দ্র করে একাধিক কিন্তু উপমান কিন্তু পরপর গাঁথা রইবে। ঠিক আছে, তা হচ্ছে না মালপমা অর্থালঙ্কার। এবং এদের মধ্যে কিন্তু এটা কিন্তু কি হবে না, তুলনা করা হবে। এদের মধ্যে একটা তুলনা করা হবে। হ্যাঁ, চলো তো দেখি এবারে। দেখো বলছি এখানে যে দুধের মতো মধুর মতো মদের মতো সুরে গিয়েছিলাম গান। দুধের মতো মধুর মতো মদের মতো সুরে গিয়েছিলাম গান। তাহলে বলো এখানে কোনটা উপমেয় হবে, বলো বলো কোনটা উপমেয় হবে, বলো চেষ্টা করো। গান। গান, তাই তো। তাহলে গানটা এখানে উপমেয়। হ্যাঁ, গানটা উপমেয়। বলো তাহলে উপমান কোনগুলো হবে, বলো উপমান কোনগুলো হবে? দুধ, মধু, তারপরে এটা মদ। হ্যাঁ, দুধ, মধু আর মদ হবে তোমার কিন্তু কিনা উপমান, তাই তো, উপমান এগুলো। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে যে আমি গানটা কেমন গাইছি না, দুধের মতো করে, মানে দুধ হয়তো সেটা কিন্তু কিনা মিষ্টি হবে, একটু স্বাদ বেশি হবে। হ্যাঁ, মধুর মতো করে, আরো মধুর মতো স্বাদ হবে তার। ঠিক আছে, আর মদের মতো কখনো তার তিক্ত হবে বা তেতো হবে। তাহলে এইভাবে কিন্তু গাওয়া হচ্ছে। তাহলে কিন্তু এখানে গানটাকে আমি, এই গানটা একটা কিন্তু উপমেয়, তাকে কেন্দ্র করে একাধিক উপমান পরপর গাচ্ছি, তার না দুধ, মধু আর মদ। এবং এদের মধ্যে তুলনা করছি যে গানটা আমি গিয়েছিলাম এইরকম ভাবে, দুধের মতো করে, মধুর মতো করে আর মদের মতো করে। ঠিক আছে, তুলনা করছি। তাহলে এই জন্য কিন্তু এটা কিন্তু না হয়ে আছে তোমার কিন্তু মালপমা অর্থালঙ্কার হচ্ছে। বোঝা গেছে মৃন্ময়? বোঝা গেছে তো কি বললাম আমি? বোঝা গেছে মৃন্ময়? হ্যাঁ স্যার। এবার দেখো আসছি যে স্বর্ণপমা। বলো কি হবে, বলো তোমরাই বলো বলো স্বর্ণপমা মানে কি, বলো চেষ্টা করো তোমরা। স্মরণপব মানে যে স্মরণ করা, কোন একটা জিনিসকে দেখে সেই অনুকরণে সে স্মরণ করছে। তাহলে এখানে মূলত স্মরণ করা হয়, মানে মনে করা হবে, এবং সে যেটা মনে করছে আমি তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু আমি তুলনা করব, উপমেয় বা কোনো উপমানে কিন্তু তুলনা করা হবে। তাহলে আমি ধরো কোনো কাউকে স্মরণ করছি, কাউকে মনে করছি, এবং সেই মনে করা ব্যক্তিকে দিয়ে কিন্তু আমি কিন্তু একটা তুলনা করছি, তার জন্য এখানে স্বর্ণপমা অর্থালঙ্কার। ঠিক আছে, কি বললাম আমি? বুঝা গেছে? দেখো বলছে এখানে যে কালো জল ঢালিতে সই কালা পরে মনে, নিরবধি দেখি কার শয়ন স্বপনে। কালো জল ঢালিতে সই কালা পরে মনে, নিরবধি দেখি কার শয়ন স্বপনে। দেখো এখানে কিন্তু কি না, কালো জল ঢালতে গিয়ে কালার কথা মনে পড়ছে। তাহলে কালো জলটা কি না, যখন সেই কলসির কালো জল ঢালছে, সে কালো জল দেখে কিন্তু কৃষ্ণের কথা মনে হচ্ছে, মানে কালার কথা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে না, কৃষ্ণের গায়ের রং কালো, জলটার রং কালো। তাহলে কালো জল দেখে, রংটা দেখে কিন্তু মনে হচ্ছে যে কৃষ্ণর কথা কিন্তু মনে পড়ছে যে তার গায়ের রংটা কালো কারণ। ঠিক আছে, তাহলে এই যে কালো জলটা দেখে কৃষ্ণের কথা স্মরণ হচ্ছে, মানে কিন্তু তাকে স্বর্ণপমা অর্থালঙ্কার হবে। বোঝা গেছে কি বললাম আমি? বোঝা যাচ্ছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো এবার তোমরা বলো তাহলে এখানে কোনটা উপমেয় হয়, বলো বলো কোনটা উপমেয় হয়, বলো এখানে। কালা কিন্তু এখানে উপমেয়, তাই তো। বলো উপমান কোনটা হবে, উপমান কোনটা হবে, বলো। কালো জল। কালো জল, তাই তো।
কালো জল কিন্তু উপমান। উপমান সাধারণ ধর্ম আছে কি এখানে? আছে কি সাধারণ কালা ধর্ম? হ্যাঁ, এইটা কিন্তু কিনা সাধারণ ধর্ম। চলো, ঠিক আছে, তাহলে এটা কিন্তু, তাহলে বলো এটা কি একটা অন্য অলংকার হতে পারে? এটা কিন্তু অন্য অলংকার কি হতে পারে? লুপ্তবম। লুপ্ত। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে একটা অলংকারের কিন্তু উদাহরণ একটা মাত্র অলংকার তার কোনো মানে নেই। একটা অলংকার উদাহরণ কিন্তু নির্দিষ্ট একটাই যে অলংকার তার কোনো মানে নেই, একাধিক অলংকার হতে পারে। তোমাকে দেখতে হবে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে যে তা কিন্তু কিনা খাটছে কিনা। দেখো এখানে কিন্তু কিনা একটা বিষয় মিসিং আছে, তা কি বলো? এখানে একটা বিষয় মিসিং আছে, কোনটা বলো মিসিং আছে? তুলনাবাচক শব্দ। সাদৃশ্যবাচক, হ্যাঁ সাদৃশ্যবাচক শব্দ বা সাদৃশ্যবাচক। তুলনাবাচক বলবো না, হ্যাঁ ওটা কিন্তু অনেক বই ভুল দিচ্ছে, এটা কিন্তু তুলনাবাচক নয়, ঠিক আছে, বলবো না, হ্যাঁ এটা কিন্তু বলবো না। সাদৃশ্য শব্দ কিন্তু এখানে মিসিং রয়েছে বা এখানে কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে, তা কিন্তু এটা লুপ্তপ্রমাণ অর্থালঙ্কারও হবে, ঠিক আছে। তাই বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? চলো, তাহলে এবার দেখো আছে রূপকে আমার, তাহলে কিন্তু এবার উপমা অলঙ্কারটা হয়ে গেছে। কোনো প্রবলেম আছে এখান থেকে? কোনো প্রবলেম আছে এখান থেকে? কোনো প্রশ্ন আছে? স্যার ওই উপমা অলঙ্কারের বইয়েতে দিয়ে আছে ছোটা ভাগ, তাহলে কি স্যার ওই 4টা ভাগে পড়বো? মানে দুটো ভাগ কি থেকে কি কোশ্চেন আসে? মানে সেই দুটো ভাগ বলতে বিম্ব প্রতিবিম্ব ব্যাপারে একটু উপমা দেখলাম, একটা বস্তু প্রতিবস্তু ওগুলো দেখো, ওগুলো এখন নেই, ওগুলো কিন্তু অলঙ্কার চন্দ্রিকাতে আছে, তো ওগুলো কিন্তু এখন বর্তমানে ধরা হয় না আর কি, ঠিক আছে। ধরা এখন এখন আধুনিক যে বইগুলো তুমি পড়বে তোমার কিন্তু কোথাও কিন্তু ওগুলো নেই। হ্যাঁ ওইটাই দেখেছি স্যার, অনেক জায়গায় নেই দুটো, মানে উল্লেখ। না, তোমার ওগুলো আধুনিক অলংকারের ক্ষেত্রে ওগুলো উল্লেখ নেই, ওগুলো কিন্তু ধরাই হয় না, ঠিক আছে, বাদ দেওয়া হয়েছে। তুমি চাইলে পড়তে পারো, কোনো চাপের নেই, ঠিক আছে, কারণ যেহেতু তোমার পরীক্ষা তো আসবে না, ওগুলো আসেনি, আসবেও না, ঠিক আছে। এই যে 2019 থেকে যে পরীক্ষা হচ্ছে বা তার আগে যে পরীক্ষা হচ্ছে, তার কিন্তু কোনো পরীক্ষাতে কিন্তু ওই অলংকার আসেনি, আর আসবেও না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো আছে রূপক অলংকারে, এখানে দেখো বলছে রূপক মানে কি বলো তোমরা আগে? রূপক মানেটা কি বলো? এখানে কি হবে? রূপক মানেটা বলো আর কি হবে এখানে? অভেদ কল্পনা। হ্যাঁ, রূপক মানে কিনা আমি কারুর অভেদ কল্পনা করছি, মানে কিনা তার সঙ্গে আমি অভিন্ন মানে একই দেখাচ্ছি বা একই কল্পনা করছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে না, উপমেয়ের সঙ্গে উপমানে কিন্তু অভেদ বা অভিন্ন কল্পনা করা হবে, অর্থাৎ উপমেয় আর উপমানকে কিন্তু একই দেখানো হবে, ঠিক আছে। তাহলে বলো স্যার একই তো অবস্থা, তো ওখানে দেখলাম উপমেয়, তাহলে উপমেয় আর রূপক মধ্যে পার্থক্য কোথায় আছে? তাই তো প্রশ্ন তো আসবে, বলো প্রশ্ন করবে, আছে কি প্রশ্ন, এই ধরনের কোনো প্রশ্ন? যে স্যার উপমাও তো কিন্তু এখানে দেখলাম যে উপমেয়তে কিন্তু কিনা ওখানেও কিন্তু কিনা তুলনা করা হচ্ছে বা মিল দেখানো হচ্ছে, তাহলে এখানেও কিন্তু অভেদ সে একই দেখানো হচ্ছে, তাহলে কিন্তু মিলটা রয়েছে তো এখানে, তাহলে কিন্তু পার্থক্য কোথায় রয়েছে? তাই তো প্রশ্ন আসবে না? আসবে তো মনের মধ্যে? তাহলে এই প্রশ্নগুলো রাখো না, ডাউট করা গেলে প্রশ্নগুলো রইবে মনের মধ্যে, তাকে তোমার কিন্তু ভুলটা জাগাবে, ঠিক আছে। তাহলে দেখো ওখানে উপমেয়তে তুলনা করা হচ্ছে, এই জন্য ওখানে তুলনা করাটার সঙ্গে এখানে কিন্তু অভেদ করার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। দেখো কেন বলছি আমি, দেখো এখানে অভেদ করা হবে যারা কিন্তু ভিন্ন বস্তু, ওদের মধ্যে কিন্তু অভেদ করা হবে। দেখো এখানে মানুষ আর কিন্তু এখানে বাঘ, তার কিন্তু দুটো কিন্তু ভিন্ন কিন্তু প্রাণী, কিন্তু দেখো এরা কিন্তু একই দেখানো হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা আছে। আবার দেখো ওখানে ওদিকে কি হচ্ছে না, উপমাতে দেখো আমি দেখি ওদিকে, দেখো পাচ্ছি এখানে দেখো এখানে পাচ্ছি যে গান, দেখো পাচ্ছি গান কিন্তু গাওয়া হয়, তা কিন্তু শুনতে মধুরও হতে পারে, তেতেও হতে পারে, ঠিক আছে, আর কি না তা কিন্তু কিনা সুন্দর হতে পারে, তাই তো। তাহলে এখানে গানের সঙ্গে এইগুলো বিষয়গুলো কিন্তু লিঙ্ক আছে, যোগ আছে বা তুলনা আছে বা মিল আছে,
তাই এখানে মিল দেখানো হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি আসি রূপকের ক্ষেত্রে, তাহলে দেখে পাবে এখানে, দেখো পাচ্ছি এখানে এই নরসার্দুল মানে মানুষ আর কিন্তু কিনা বাঘ, এরা কিন্তু কিনা একই বিষয় নয়, বা একই কিন্তু জন্তু নয়, বা একই প্রাণী নয়, কিন্তু তাও দেখা যাচ্ছে যে কিন্তু কিনা এরা কিন্তু একই প্রাণী করে দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে তা কিন্তু কিনা এখানে তাই রূপক অলঙ্কার হচ্ছে, তাই এটা কিন্তু বেসিক একটা ডিফারেন্স রয়েছে, ভালো করে বুঝবে। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে। আরো এখানে ডিফারেন্স আছে, আমি পরে বলবো তোমাদেরকে, ওটা কিন্তু এখন আসছি না, পরে আমি আসছি ওটা। দেখো তাহলে কি হবে, রূপকে কিন্তু অভেদ বা অভিন্ন কল্পনা করা হবে, কার সঙ্গে না, উপমেয়ের সঙ্গে, উপমানে কিন্তু অভেদ বা অভিন্ন কল্পনা করা হবে, ঠিক আছে। তো পাচ্ছি এখানে যে এই মাটির বুকে নরসার্দুল কি করে জন্মেছিল। দেখো এই মাটির বুকে নরসার্দুল কি করে জন্মেছিল, তাহলে দেখো নরসার্দুল, নর মানে কি বলো এখানে, আগে বলো নর মানে কি বলো? মানুষ। 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 আর শার্দুল মানে কি বলো? বাঘ। বাঘ। বাঘ, তাই তো। তাহলে এখানে দেখো বাঘ আর মানুষ কিন্তু একই বস্তু কি, বা একই কিন্তু প্রাণী কি, বা একই কিন্তু কিনা জীব কি বলো? বটে কি জীব একই নয়, তাই তো। তাহলে মানুষ আর শার্দুল কিন্তু এখানে একই দেখাচ্ছে, নর শার্দুল, মানে নরটা কিন্তু শার্দুলের মতো, মানে একই তারা। মানুষটা কিন্তু শার্দুলের মতো একই, অভিন্ন, আলাদা নয়, ঠিক আছে। তাই এখানে কিন্তু কি হবে, তা কিন্তু রূপক অলঙ্কার হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা সহজে ইমপ্লিমেন্ট করবে যে রূপ ভাবটা দেখবে, যে রূপ ভাব হলে কিন্তু তা কিন্তু কিনা রূপক অলঙ্কার হবে। তাহলে নর রূপ শার্দুল, তাই তো। মাঝে এই রূপ ভাবটা এলে তা কিন্তু সহজে তুমি রূপক করতে পারবে, কিন্তু এখানে দেখতে হবে যে সবসময় কিন্তু তা কিন্তু খাটবে না, ঠিক আছে। রূপ ভাবটা তুমি প্রয়োগ তখনই করতে পারো যখন তুমি দেখবে যে দুটো শব্দ একসঙ্গে কিন্তু জয়েন্ট রয়েছে বা জোড়া রয়েছে, তখন তুমি প্রয়োগ করতে পারবে। যখন নর দেখো, নর শার্দুল দেখো কিন্তু এখানে কিন্তু একই সঙ্গে কিন্তু কিনা যুক্ত রয়েছে, তখন তুমি কিন্তু অ্যাপ্লাই করবে। কিন্তু নরস কিন্তু একটা আলাদা আছে, শার্দুল কিন্তু আলাদা আছে, তখন তুমি অ্যাপ্লাই করতে যাবে না, কারণ ওটা কিন্তু একসময় কিন্তু কিনা দেখা যাবে ভুল হতে পারে, কারণ ওটা কিন্তু অন্য একটা অলঙ্কার হতে পারে। আমি পরে বলছি তোমাকে। তাহলে যখন, হ্যাঁ বলো বলো। আমি একটা বলি, ওটা বুঝিয়ে দেবেন? হ্যাঁ বলো। বালির বালিশে রুগা নদী শুয়ে আছে। বলো একবার। এটা আমি বুঝিনি কিন্তু। বালির বালিশে রুগা নদী শুয়ে আছে। তাহলে দেখো বালির বালিশে রোগা নদী শুয়ে আছে, তাই তো। তাহলে এখানে বালির আর বালিশ কিন্তু একই জিনিস কি, একই জিনিস একই হচ্ছে কি? না। তাহলে এটাকে বলা হয়, একটা দেখবে যে ছিল এখানে তোমার ওই নিরর্থক জমক, তাই তো, ঠিক আছে। তাহলে এখানে বালি আর এই বালিশের বালি, ঠিক আছে, এরা কিন্তু কি না উভয় কিন্তু একই, ঠিক আছে। দেখো এই বালি, বালির বালি, ঠিক আছে, আর এদিকে বালিশের বালি, ঠিক আছে, ঠিক আছে, এরা কিন্তু একই বিষয়, ঠিক আছে। কিন্তু এই বালির কিন্তু অর্থ হয় তা কিন্তু স্যান্ড বা বালি, বা তা কিন্তু কিনা ওই বালি কোনা আর কি, ঠিক আছে। কিন্তু বালিশের বালি কিন্তু কোনো অর্থ নেই, ঠিক আছে। তাই এটা নিরর্থক জমক অলঙ্কার। আর যদি দেখা হয় এটা কিন্তু অর্থালঙ্কার দিক থেকে, তাহলে কি দেখা যাবে যে দেখো বালির বালিশে রোগা নদী শুয়ে আছে, রোগা নদী, তার নদীকে কিন্তু রোগার সঙ্গে তুলনা, তাহলে এটা কি হয় বলো, মানে এটা কিন্তু নির্জীব বস্তুকে, এটা কিন্তু কিনা জড় বস্তুকে কি করছে, আমি কিন্তু কিনা সজীব বস্তু ধর্মগুলোকে আরোপ করছি, চাপিয়ে, তাহলে কি হবে, কি হবে তাহলে জানা আছে কি, এটা জানা আছে কি অলঙ্কারটা তোমার জানা আছে? এটা স্বভাবক্তি অলঙ্কার না। দেখো নদীর কি কোনো কি রোগা হয়, বা তার কিন্তু সে কি কোনো তার কি রোগা ক্ষীণ এগুলো কি হবে? এটা কি সমাসক্তি অলঙ্কার হবে? রোগা, হ্যাঁ সমাসক্তি অলঙ্কার। বা দেখো মানুষ রোগা হয়, কোন জীব জন্তু রোগা হবে, আর রোগাটা কিন্তু কিনা জীব জন্তুর ধর্ম একটা, রোগা হওয়া। তাহলে পাতলা হওয়া কিন্তু কিনা একটা জীব জন্তু ধর্ম, তা কিন্তু কিনা একটা পাতলা হওয়াটা কিন্তু কোনো মানে কোনো জড় বস্তুর ধর্ম নয়, ঠিক আছে, রোগা হওয়াটা।
তাহলে এই যে জীবের যে ধর্মটা রোগা হওয়া তা কিন্তু অ্যাপ্লাই করছে কার উপর না নদীর উপর, তাতে জড় বস্তু একটা। তাহলে এই যে রোগা এই যে সজীব বস্তু ধর্মটা কিন্তু আমি কিন্তু নির্জীব বস্তু নদীর উপর চাপিয়ে দিচ্ছি, তাই জন্য কিন্তু সমাসক্তি অলঙ্কার হচ্ছে এটা। বুঝতে বললাম আমি সজীব বস্তু ধর্ম রোগাটাকে কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি কার উপর না নির্জীব বস্তু কিন্তু কিনা নদীর উপর, তাই কিন্তু এটা কিন্তু সমাসক্তি অলঙ্কার হচ্ছে। বুঝা গেছে পাপিয়া সানা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা সমাস শক্তি হবে। আমি আসছি আমি সব বলবো কোনো চাপের নেই, আমি সব বোঝাবো, আছে আজকেই বোঝাবো আমি তোমাদের, চাপের নেই। চলো, এটা বোঝা গেছে তো? এটা বোঝা গেছে? এটা কি বললাম আমি? বোঝা গেছে? এটা রূপক তো রূপক বোঝা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই সিম্পি বোঝা গেছে? রূপক সিম্পি শ্রাবণী বোঝা গেছে? কৃষাণু? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেখো এবার আসছি যে রূপক অলঙ্কার চারটা ভাগ রয়েছে, কি কি না নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরস্পরিত রূপক আছে, অধিকার রূপক। ভালো করে বুঝবে এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে এগুলো থেকেই, রূপক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, কোনো চাপের নেই। এটা ভালো করে বুঝলে কিন্তু এখানে একটা প্রশ্ন একটা পাবেই, তোমরা মাস্ট পাবে, আসে কোনো চাপের নেই। একটা প্রশ্ন রূপক থেকে আসবেই, ঠিক আছে, মাস্ট। দেখো তাহলে কি হচ্ছে না নিরঙ্গ রূপক। বলো নিরঙ্গ মানে কি বলো আগে, নিরঙ্গ মানে কি বলো আগে, তাহলে বুঝতে পারবে। নিরঙ্গ মানে কি বলো আগে, বলো নিরঙ্গ মানেটা কি? নিরঙ্গ মানে কি বলো? কোনো অঙ্গই নেই। হ্যাঁ, যার কোনো অঙ্গ নেই, তাই তো, নাই অঙ্গ যা তার জন্য নিরঙ্গ, নাই অঙ্গ যা তাই নিরঙ্গ, তাই তো, যার কোনো অঙ্গ রইবে না। তাহলে এখানে কি হবে না, এখানে কেবলমাত্র লিখে নেবে এটা, এখানে কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে একটা উপমানে কিন্তু অভেদ কল্পনা করা হবে। এখানে কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে একটা উপমানে কিন্তু অভেদ কল্পনা করা হবে। এই উপমেয়ের কোনো অঙ্গ রইবে না, এখানে উপমানের কোনো অঙ্গ রইবে না। কি বললাম, এখানে একটি উপমেয়ের সঙ্গে একটা উপমানে কিন্তু অভেদ কল্পনা করা হবে, এখানে উপমেয়ের কোনো অঙ্গ রইবে না, আর এখানে উপমানের কোনো অঙ্গ রইবে না, ঠিক আছে। তাহলে তা কিন্তু নিরঙ্গ রূপক অলঙ্কার হবে। তাহলে আগেরটা কি হবে, আগেরটা এটা বললাম, এটা কি হবে বলো, ওটা কি হবে, এটা কি হবে বলো? এই মাটির বুকে নসাদুল কি করে জন্মেছিল বলো, কি হবে? এই মাটির বুকে নসাদুল কি করে জন্মেছিল, কি হবে এটা? কোনটা হবে? এটা নিরঙ্গ হবে না সাঙ্গ হবে না কোনটা হবে বলো? এই মাটির বুকে নসাদুল কি করে জন্মেছিল, এটা কোনটা হবে? নিরঙ্গ হবে নাকি সাঙ্গ হবে নাকি কি, কোনটা হবে বলো? নিরঙ্গ। কেন হচ্ছে বলো নিরঙ্গ, কেন হচ্ছে নিরঙ্গ এই কারণে এখানে একটি উপমা একটি উপমানই আছে, নর হচ্ছে যদি উপমা হয় শার্দুল হচ্ছে উপমা, তাহলে একটি উপমানের জন্য নিরঙ্গ। ঠিক। তাহলে এখানে দুটো কিন্তু রয়েছে, তা হচ্ছে না নর হচ্ছে না এখানে উপমেয়, সাধু হচ্ছে উপমান। তাহলে এর কিন্তু কিনা উভয় কিন্তু দুটো রয়েছে, এবং কিন্তু কিনা এদের কিন্তু কোনো অঙ্গ নেই, এদের কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ নেই, তাই কিন্তু এটা কিন্তু নিরঙ্গ রূপক অলঙ্কার হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে দেখো পাচ্ছি এখানে নিরঙ্গ রূপকের আবার কিন্তু দেখো কিন্তু এখানে ভাগ রয়েছে দুটো, যে কেবল নিরঙ্গ আছে, মালা নিরঙ্গ, পরে আমি আসছি। তা তোমরা বলো, এটা বলবে তুমি, এটা বলবে শ্রাবণী বলবে, হ্যাঁ, দেখিবারে আঁখি পাখি ধায়, বলো এর দায় হয়েছে ধায় হবে, এটা কিন্তু দায় হবে না ধায় হবে, ঠিক আছে। চলো বলো এটা কি হবে, শ্রাবণী বলো যে দেখিবারে আঁখি পাখি ধায়, এটা কোন অলঙ্কার হবে, কি করে হচ্ছে বলো, বুঝিয়ে বলো আমাকে। শ্রাবণী বলো এটা কি অলঙ্কার হবে, কেন হচ্ছে, কি করে হচ্ছে, বুঝিয়ে বলো। শ্রাবণী শুনতে পাচ্ছ? এটা তো হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলো বলো। এটা স্যার নিরঙ্গ রূপক, নিরঙ্গ রূপক হচ্ছে কারণ এখানে আগে বলো কোনটা, এখানে উপমেয় বলো। এখানে আঁখিটা উপমেয় আর পাখিটা উপমান, কারণ হ্যাঁ উপমেয় আর পাখিটা কিন্তু উপমান, তাই তো, পাখিটা উপমান। এবার বলো কি হচ্ছে এখানে, বলো বলো এবার কি হচ্ছে এখানে, বলো কি হচ্ছে, বুঝিয়ে বলো।
এখানে বলেছে যে আখি আখি মানে আখির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, আখি অর্থে চোখ। হুম, তারপরে আর পাখি, হ্যাঁ পাখিরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, মানে এই অর্থে বুঝিয়েছে। এদের মধ্যে কি দেখানো হচ্ছে? এদের মধ্যে কি দেখানো হচ্ছে? অভেদ অভেদ, তাই তো, মানে অভেদ কল্পনা। হ্যাঁ চলো এটা একটা ব্যাকগ্রাউন্ডে বলে দিই আমি। তাহলে এখানে পদকর্তা বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য তার কিন্তু আখি বা চোখগুলো পাখির মতো কিন্তু ধেয়ে চলেছে, মানে সেই কল্পনার জায়গায় চলেছে আর কি। ঠিক আছে, তাহলে এখানে পদকর্তার আখিটা, চোখটা কিন্তু সে চৈতন্যকে দর্শন করার জন্য পাখির মতো কিন্তু ধেয়ে চলেছে। তাহলে কিন্তু এখানে আখি আর পাখি কিন্তু দুটাই কিন্তু একই বস্তু নয়, বা একই জিনিস নয়, বা একই প্রাণী নয়, কিন্তু তাও কিন্তু এখানে অভিন্ন দেখানো হচ্ছে বা একই দেখানো হচ্ছে। ঠিক আছে, এখানে এই একই দেখাতে গিয়ে যেহেতু আখি আর পাখি কিন্তু উভয় কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু একটা পাখি বা বস্তু বা প্রাণী বলতে পারো বা জীব বলতে পারো, কিন্তু তাকে অভিন্ন দেখাতে গিয়ে দেখানো হচ্ছে যে এখানে একটা মাত্র কিন্তু উপমেয় রয়েছে, একটা মাত্র কিন্তু উপমান রয়েছে, এবং এদের মধ্যে কিন্তু একটা মানে অভিন্ন কল্পনা করা হচ্ছে। তাই এটা কিন্তু কিনা একটা নিরঙ্গ রূপক অলঙ্কার হচ্ছে। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেল? বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো এবার দেখো আসছি যে তাহলে বলে কেবল নিরঙ্গটা কি হবে? একই জিনিস বলো, কেবল নিরঙ্গটা কি হবে? সিম্পি বলো, কেবল নিরঙ্গটা কি হবে বলো সিম্পি। কেবল মানে কি বলো আগে, তাহলে বুঝতে পারবে কেবল মানে কি। কেবল মানে কি বলো, বলো যে কেবল মাত্র মানে কি? শুধুমাত্র একটি কথা বলা। হ্যাঁ একটি, তাই তো। তাহলে এখানে কিন্তু একটি উপমেয় আর একটি প্রমাণ রয়েছে, যা বললাম আমি নিরঙ্গ রূপকে, ওটাই কিন্তু কেবল নিরঙ্গ হবে। ঠিক আছে, ঠিক আছে, ওর কিন্তু আর কোনো আলাদা কোনো সংজ্ঞা নেই। ঠিক আছে, এবার বলো যে মালা নিরঙ্গটা বলো, তাহলে কি হবে এখানে বলো, কি হবে মালা নিরঙ্গটা বলো কি হবে? মালা মানে কি বলো আগে বললাম আমি, মালা মানে কি, আর নিরঙ্গ রূপকটা কি হয় বলো? মৃন্ময় বলো, মৃন্ময় বলো, ওই মালা বলো বলো। মালা নিরঙ্গ বলতে বোঝে মালার মতনই আর কি, যে এখানে একটি উপমের সাথে এক বা একাধিক উপমানের যখন আমরা অবাধ কল্পনা করবো না, হ্যাঁ, সেটি হচ্ছে মালা। তাহলে এখানে মালা নিরঙ্গ রূপক আর মালা আর মালোপমার মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝবে ভালো করে, ভালো বুঝবে। মালা নিরঙ্গ রূপক আর মালোপমার মধ্যে পার্থক্য রয়েছে, ভালো বুঝো। তাহলে এখানে মালা নিরঙ্গ রূপকে যেখানে প্রতিটা বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কারোর সঙ্গে কারোর লিঙ্ক নেই, যোগসূত্র নেই, ঠিক আছে, কিন্তু কিনা তাকে কিন্তু কিনা একই দেখানো হবে বা অভিন্ন দেখানো হবে, এবং তা দেখাতে গিয়ে একটা উপমেয়কে কেন্দ্র করে একাধিক উপমান কিন্তু মালা মতন গাঁথা হবে পরপর। ঠিক আছে, বুঝতে বললাম আমি। আর মালোপমাতে কি হবে, ওখানে দেখা যাচ্ছে যে ওখানে একটা উপমেয়কে কেন্দ্র করে একাধিক উপমান মালা মতন গাঁথা হবে পরপর, কিন্তু ওদের সঙ্গে যোগসূত্র রয়েবে, একটা লিঙ্ক রয়েবে। যেমন ধরো এই যে গানটা কিন্তু মধুর হতে পারে, তা কিন্তু তেতো হতে পারে, তাই তো, তা কিন্তু কি না কি হতে পারে না, তা কিন্তু দুধের মতো সুস্বাদু হতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু লিঙ্ক রয়েছে, তাই তো। তাহলে এই যে তুলনা রয়েছে বলে কিন্তু তা কিন্তু হয়ে গেল কিন্তু মালোপমা। আর এদিকে তুলনা নেই, মানে এদিকে কিন্তু কোনো সম্পর্ক নেই, লিঙ্ক নেই, কোনো যোগসূত্র নেই, সবাই ভিন্ন ভিন্ন বস্তু, সবাই ভিন্ন ভিন্ন বস্তু, কোনো লিঙ্ক নেই, কোনো যোগসূত্র নেই, কিন্তু তাও কিন্তু অভিন্ন করে দেখানো হচ্ছে, তাও কিন্তু একই করে দেখানো হচ্ছে। এবং এই একই দেখাতে গিয়ে একটা উপমেয়কে আশ্রয় করে একাধিক উপমান কিন্তু গাঁথা হচ্ছে মালার মতো করে। ঠিক আছে, তাহলে তা কিন্তু মালা নিরঙ্গ রূপক অলঙ্কার হচ্ছে। বোঝা গেছে মৃন্ময়? বোঝা গেছে এটা? বোঝা গেছে? চল এবার আসি যে বলছি, দেখ, সুন্দর হৃদি রঞ্জন তুমি নন্দন ফুলহার, তুমি অনন্ত না বসন্ত অন্তরে আমার। সুন্দর হৃদি রঞ্জন তুমি নন্দন ফুলহার, তুমি অনন্ত না বসন্ত অন্তরে আমার। দেখো এই তুমিকে দেখাতে গিয়ে
এখানে কিন্তু একাধিক কিন্তু কিনা উপমানকে প্রয়োগ করা হয়েছে। তা তুমিটা বলো কি হবে এখানে, তুমিটা কি হবে এখানে, তুমিটা কি হবে এখানে বলো? উপমেয়। উপমেয়। উপমেয়, তাই তো? তাহলে এই তুমি উপমেয়টাকে কিন্তু কিনা দেখাতে গিয়ে বা এর সঙ্গে কিন্তু অভেদ কল্পনা করতে গিয়ে কি কি এখানে উপমান দেখানো হচ্ছে বলো, বা প্রয়োগ করা হচ্ছে বলো? কি কি এখানে উপমান প্রয়োগ করা হচ্ছে বলো, বলো বলো কি কি প্রয়োগ করা হচ্ছে এখানে উপমানগুলো বুঝিয়ে বলো, বলো বলো কি একটা বলো, মৃন্ময় বলো। এই তুমি বলো বলো। এখানে স্যার উপমেয়টা তুমি এখানে বলে দেওয়া হয়েছে, আর উপমানটা হচ্ছে যে ওই তো হিদিরঞ্জন, তারপর হচ্ছে ফুলাহার, নবফুলাহার, আর হচ্ছে নববসন্ত যেটা আছে ওই তিনটে। বাহ, দেখো এখানে তুমি হচ্ছে কিন্তু এখানে উপমেয়, তাই তো? এর সঙ্গে অভেদ কল্পনা করতে গিয়ে দেখো আমি দেখছি নন্দন ফুলহার, ঠিক আছে, তারপর দেখো পাচ্ছি না হিদিরঞ্জন, ঠিক আছে, নববসন্ত, এদের কিন্তু তুলনা করা হচ্ছে বা এদের কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে। কিন্তু দেখো এদের সঙ্গে তুমির কোনো সম্পর্কই নেই। তুমি বসন্ত মতো নাও হতে পারে, তুমি কিন্তু সুন্দর হিদিরঞ্জন নাও হতে পারে, তুমি কিন্তু কি না নন্দন ফুল হার নাও হতে পারে। তাহলে এই তিনটা বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু এদের কিন্তু অভিন্ন করে দেখানো হচ্ছে, এটা কিন্তু অভেদ করে দেখানো হচ্ছে। কিন্তু দেখাতে গিয়ে এই তুমি উপমেয়টাকে কেন্দ্র করে বা আশ্রয় করে তিনটা কিন্তু উপমান গাথা হচ্ছে মালার মতো। আছে না হিদিরঞ্জন, নন্দন ফুলহার, আছে না অনন্ত না বসন্ত, ঠিক আছে? বোঝা গেল কি বললাম আমি? তাহলে কিন্তু মালার রূপক অলঙ্কার হচ্ছে বা মালা নিরঙ্গ রূপক অলঙ্কার হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে মৃন্ময়, সানা বোঝা গেছে? চলো দেখো এবার আছে সাঙ্গ রূপক। এটা ভালো করে বুঝবে, এটা কিন্তু টাপ, মানে রূপকের টাপ বিষয় হচ্ছে এটাই, সাঙ্গটা। এটা কিন্তু অনেক বুঝতে পারে না। সাঙ্গ কি বলো? সাঙ্গ মানে কি বলো? সাঙ্গ মানে কি বলো? সাঙ্গ মানে কি বলো, তাহলে বুঝতে পারো। যার সাথে তার অঙ্গ রয়েছে। হ্যাঁ, যার মানে সাঙ্গ মানে যে অঙ্গ সযুক্ত অঙ্গ সাঙ্গ, যার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার হচ্ছে সাঙ্গ রূপক, তাই তো? তাহলে এখানে কার রইবে? তাহলে এখানে তো আমার তো রইবে না অঙ্গ প্রত্যঙ্গ, আমি তো এখানে রয়েছি না, ঠিক আছে? তাহলে কার অঙ্গ প্রত্যঙ্গ রইবে বলো, চেষ্টা করো বলো। পাখি। না, এখানে কার কার অঙ্গ প্রত্যঙ্গ রইবে বলো, তুমি কেউ চেষ্টা করো, বলতে পারবে? উপমেয় আর উপমানে। হ্যাঁ, তাহলে এখানে তো আমরা রয়েছি না, ধরো পাপিয়া রয়েছে, যেমন ধরো তো পাপিয়া দেখে রয়েছে না যে তার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত পা রইবে বা চোখ নাক কান রইবে, রইব না? তাই তো, রইব না, পাপিয়া নেই এখানে। তাহলে এখানে মূলত উপমেয় আর উপমানের মধ্যে কিন্তু কিনা যেহেতু অভেদ করা হবে, তাই কিন্তু উপমেয় আর উপমানের মধ্যে কিন্তু কিনা এখানে অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হবে, ঠিক আছে? কি বললাম আমি? চলো তাহলে এখানে কি হবে না, সাঙ্গ রূপকে উপমেয়ের সঙ্গে উপমানে অভেদ কল্পনা করতে গিয়ে দেখানো যাবে বা দেখানো হবে এইভাবে যে উপমেয়ের কিন্তু একাধিক অঙ্গ রয়েছে আর উপমানের কিন্তু একাধিক অঙ্গ রয়েছে, এদের সঙ্গে কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে। আর বলে দিই কি বললাম, এখানে উপমেয়ের সঙ্গে উপমানে কিন্তু অভেদ কল্পনা করতে গিয়ে দেখা যাবে যে উপমেয়ের একাধিক অঙ্গ রয়েছে এবং উপমানের কিন্তু একাধিক অঙ্গ রয়েছে, এবং এদের অঙ্গগুলোর সঙ্গে কিন্তু অভেদ কল্পনা করা হবে। এদের যে অঙ্গ রয়েছে ওই অঙ্গগুলোর সঙ্গে কিন্তু এখানে কিন্তু কিনা অভেদ কল্পনা করা হবে, ঠিক আছে? কি বললাম? তাহলে যদি ধরো এখানে আমার সঙ্গে বাঘের কিন্তু কিনা এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, তাহলে আমার কিন্তু কি রয়েছে, আমার নখ আছে, বাঘের নখ আছে, ঠিক আছে? আমার চুল, আমার কিন্তু কিনা লোম আছে, বাঘের লোম আছে, ঠিক আছে? আমার চোখ আছে, বাঘের চোখ আছে, ঠিক আছে? তাহলে এইরকমই কিন্তু কিনা উভয়ের এই যে চোখ, নখ, কান, ঠিক আছে, এই যে সব বিষয়গুলো একই রয়েছে উভয়ের মধ্যে, এদের সঙ্গে কিন্তু কিনা একই রকম ভাবে অভেদ কল্পনা করা হবে বা অভিন্ন কল্পনা করা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাকে কিন্তু আমরা সাঙ্গ রূপক অলঙ্কার বলবো। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? বোঝা গেছে? মৃন্ময় বোঝা গেছে? সিম্পি, পাপিয়া বোঝা গেছে? চলো তাহলে চল দেখিনি কি হচ্ছে এখানে। দেখো এখানে কিন্তু জটিল আছে, একটু ভালো বুঝবে। একমাত্র সাঙ্গ রূপকের উদাহরণ আছে তোমার
ওই মেঘনাদবধ কাব্যের মধ্যে পাওয়াবে যেখানে কিন্তু কিনা একাধিক কিন্তু সাঙ্গরূপকের উদাহরণ রয়েছে আর কি, পাওয়া যাবে আর কি পড়লে, তোমাদের পাঠ্য রয়েছে পড়বে ওটা। হ্যাঁ, দেখো বলছে যে শোকের ঝড় বহিল শোভাতে, দেখো শোকের ঝড় বহিল শোভাতে শোভিল চৌদিকে সুন্দরী রূপে, বামাকুলা মুক্তকেশ মেঘমালা ঘন নিঃশ্বাস প্রলয় বায়ু অশ্রুবায়ু ধারা জিমুত আশার জিমুত মন্ত্র হাহাকার রব। শোকের ঝড় বহিল শোভাতে শোভিল চৌদিকে সুন্দরী রূপে, বামাকুলা মুক্তকেশ মেঘমালা ঘন নিঃশ্বাস প্রলয় বায়ু আশার অশ্রুবায়ু ধারা আশার জিমুত মন্ত্র হাহাকার রব। দেখো তাহলে দেখো এখানে কিন্তু কিনা শোকের ঝড় বয়ে যাচ্ছে শোভার মধ্য দিয়ে। কি শোভা না, এখানে রাবণের শোভা আছে যেখানে বিবাহ মৃত্যু সংবাদ আসছে, এবং তাই কিন্তু শোভার মধ্যে শোকের ঝড় বয়ে যাচ্ছে। ঠিক আছে, শোভিল চৌদিকে সুন্দর রূপে, তা কিন্তু এই শোকটা কিন্তু প্রকাশ পাচ্ছে কিনা সুন্দর রূপে। দেখবে কিন্তু যেখানে শোক হয় সেখানে মূলত ছেলেদেরকে দেখে শোকটা বোঝা যায় না, কারণ ছেলে কিন্তু কাঁদবেও না সহজে, সে কিন্তু কাঁদে না, অত দুর্বল না, তাই তো। আর তার কিন্তু ওই চুল কিন্তু এলোমেলোও হবে না, তার কিন্তু কিনা বসানো কিন্তু খসে পড়বে না বা খুলে যাবে না, তাই তো। তাহলে এখানে শোক তখন বোঝা যায় যেখানে কিন্তু মেয়ে রয়েবে, মেয়েদের দেখে কিন্তু তার কিন্তু শোকটা বোঝা যায়, কারণ তার কিন্তু চুল খোলা হবে, তার কিন্তু কিনা বস্ত্র খুলে পড়বে, ঠিক আছে, বা তার কিন্তু কিনা ঘন ঘন চোখ থেকে জল পড়বে, ঠিক আছে। তাহলে মেয়েদের দেখে কিন্তু তা কিন্তু বোঝা যায়। তার ভিতরে শোভিল চৌদিকে সুন্দর, তাদের এখানে চারদিকে বিবাহ শোকটা তা কিন্তু চারদিকে প্রকাশ পাচ্ছে কিনা সুরসুন্দরী রূপে, মানে সুরসুন্দরীর রূপে, মানে এই যে ওষুধের যে স্ত্রী রয়েছে বা ওষুধের যে কন্যা রয়েছে বা মেয়ে রয়েছে, তারা কিন্তু কিনা তাদের রূপে বা ওদের কিন্তু কিনা রূপের মধ্যে তা কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে কি বললাম, এখানে বিবাহ মৃত্যু সংবাদ কিন্তু রাবণের সভায় কিন্তু এসেছে, এখানে শোকের ঝড় বয়ে গেছে, যার কিন্তু ওই একটা রূপটা বা তার কিন্তু যে একটা কিন্তু রূপ রয়েছে, রূপটা কিন্তু মানে আমরা দেখছি কিনা সেই রাবণের যত সব মেয়ে রয়েছে বা তার কিন্তু কিনা মহিলা রয়েছে রাবণের মানে পরিবারের মধ্যে, ওদের মধ্যে কিন্তু তা কিন্তু প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, বুঝতে করলাম আমি। বামাকুলা মুক্তকেশ মেঘমালা, বামাকুলা মানে কিনা তার কিন্তু কিনা বামাকুলা মানে যে কিন্তু বামা মানে মেয়ে বা এই যে মহিলা বলতে পারো, ওরা কিন্তু আকুল মানে ব্যাকুল হয়ে রয়েছে, মানে ওদের মনটা কিন্তু ছটপট করছে, আকুল হয়ে রয়েছে, চিল্লাচ্ছে, হয়তো কাঁদছে। ঠিক আছে, মুক্তকেশ, দেখো মুক্তকেশ মানে এখানে ওদের চুলটা কিন্তু খোলা রয়েছে বা খোলা আছে চুলগুলো। মেঘমালা মানে যা কিন্তু কিনা মেঘের মতো কালো, ঠিক আছে, ঘন কালো। ঘন নিঃশ্বাস, ওদের কিন্তু কিনা ঘন নিঃশ্বাস বইছে, যা কিন্তু প্রলয় বায়ুর মতো, মানে কিন্তু যা কিন্তু কিনা যখন কোনো ঝড় বয়ে যাচ্ছে সেরকম কিন্তু ঝড়ের মতো কিন্তু ওদের কিন্তু নিঃশ্বাস কিন্তু বইছে বা নিঃশ্বাস কিন্তু প্রবাহিত হচ্ছে। আর কিনা অশ্রুবায়ু ধারা, দেখো তার চোখ থেকে কিন্তু কিনা অশ্রু বেরিয়ে পড়ছে বা ঝরছে, যেমন কিন্তু আকাশ থেকে কিন্তু কিনা আষাঢ় মাসে কি হয় না জল ঝরে পড়ে। ঠিক আছে, আর দেখো আষাঢ় জিমুত মন্ত্র হাহাকার রব, তাহলে আষাঢ় মাসে যেমন কিন্তু কিনা বজ্রপাত হয়, ওরকম তারা কিন্তু কাঁদছে, মানে একটা হাহাকার রব করছে আর কি। তাহলে এই হচ্ছে তোমার কিন্তু কিনা এই কবিতাটার কিন্তু অর্থটা। এবার দেখো তাহলে কিন্তু সাঙ্গ রূপক কেন হলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, চলো দেখি, চলো সাঙ্গ রূপক কেন হলো। তাহলে আমাদের এখানে শব্দগুলোকে পাশাপাশি রাখতে হবে, তাহলে বুঝতে হবে। তাহলে এখানে মেন উপমেয় হচ্ছে কিনা শোক, তাই তো, এখানে মেন উপমেয় হচ্ছে শোক, তাহলে এই শোকটাই কিন্তু মেন উপমেয়, কারণ শোককে এখানে তুলনা করছে আমরা, তাই তো। তাহলে কোনটা উপমেয় উপমান হবে, মেনটা কোনটা হবে বলো, উপমান কোনটা হবে বলো, বলো মেন উপমান কোনটা হবে বলো, বলো মেন উপমান তাহলে কোনটা হবে বলো। শোক যদি কিন্তু মেন বা প্রধান উপমেয় হয়, তাহলে প্রধান উপমানটা কোনটা হবে, প্রধান উপমান কোনটা হবে বলো, তোমরা চেষ্টা করো, কি পারবে? শোক যদি প্রধান উপমেয় হয় তাহলে প্রধান উপমান কোনটা হবে বলো, মৃন্ময় বলো কোনটা হবে? প্রথম লাইনে আছে ঝড়টা হোক। হ্যাঁ, তাহলে এখানে শোকটাকে তুলনা করছি, শোক হচ্ছে না প্রধান উপমেয়, কার সঙ্গে না ঝড়ের সঙ্গে, ঝড়টা হচ্ছে না কিন্তু এখানে প্রধান উপমান। এবার দেখো শোক এলে কিন্তু কিছু কিন্তু তার কিন্তু বৈশিষ্ট্য রয়েছে যে কি কি হবে, তা হচ্ছে না মুক্ত কেশ, মানে মেয়েদের চুলগুলো খোলা রইবে, তা হচ্ছে শোকের অঙ্গ। ঠিক আছে, আর কি হবে না শোক হলে নিঃশ্বাস পড়বে, ঘন ঘন নিঃশ্বাস পড়বে, মানে কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে, তাহলে নিঃশ্বাস জন্য কিন্তু শোকের কিন্তু কিনা অঙ্গ। আর কি হবে না অশ্রুবাড়ি,
মানে চোখ দিয়ে জল পড়বে, তার জন্য কিন্তু এটা কিন্তু একটা কিন্তু কিনা এই শোকের একটা অঙ্গ, বা তা কিন্তু একটা শোকের একটা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারে। আর কি হবে না, হাহাকার রব হবে। তাহলে এই হাহাকারটা কিন্তু কি না শোকের একটা অঙ্গ। এবার দেখো ঝড় এলে কি হয়, ঝড় এলে কি দেখো মেঘমালা, মানে ঘন কালো করে মেঘ আসবে, ঘন কালো করে মেঘ ঘনিয়ে আসবে, তাই তো? তাহলে কিন্তু কিনা মেঘমালা হচ্ছে ঝড়ের একটা অঙ্গ। আর যেটা প্রলয় বায়ু, কিন্তু ঘন বেগে বা প্রবল বেগে কিন্তু কিনা তাই কিনা বায়ু বা বাতাস বয়ে যাবে, প্রবল বেগে বায়ু বা বাতাস বয়ে যাবে, তার জন্য একটা ঝড়ের কিন্তু একটা অঙ্গ বা প্রত্যঙ্গ বলতে পারে। আষাঢ়, এটা আষাঢ় মাসে হয়, তাতে কিন্তু কিনা ঝড়টা কিন্তু অঙ্গ বা প্রত্যঙ্গ হয়। আর কি দেখো আছে না, জিমুত মন্দ্র, মানে বাজ পড়বে বা বজ্রপাত পড়বে, বজ্রপাত হবে আর কি। তাহলে বজ্রপাতটা কিনা তা কিন্তু ঝড়টা অঙ্গ বা প্রত্যঙ্গ বলতে পারো। তাহলে দেখো এখানে আমরা কিন্তু শোক এবং ঝড় এই উপমেয় এবং উপমানের মধ্যে কিন্তু কিনা অভেদ কল্পনা করছি বা অভিন্ন কল্পনা করছি। তার সঙ্গে দেখাচ্ছি যে মুক্তকেশ মেঘমালার মতো, মুক্তকেশটা কেমন না মেঘমালার মতো কিন্তু অভিন্ন বা একই। আবার দেখাচ্ছি কি না নিঃশ্বাসটা কিনা প্রলয় বায়ুর মতো কিন্তু কিনা একই বা অভিন্ন। আবার দেখাচ্ছি কিন্তু কিনা অশ্রুবাড়িটা কিন্তু কিনা আষাঢ় মাসে যেমন জল ঝরে পড়ে সেরকম জলের মতো কিন্তু একই বা অভিন্ন। আবার দেখাচ্ছি না হাহাকার রবটা কিন্তু কিনা জিমুত মন্ত্র, মানে বাজ পড়ার মতো কিন্তু একই বা বজ্রপাতের মতো একই বা অভিন্ন। তাহলে কিনা এখানে আমরা প্রধান উপমেয় শোকের সঙ্গে প্রধান উপমান কিন্তু ঝড়ে কিন্তু অভিন্ন কল্পনা করছি বা অভেদ কল্পনা করছি, তার সঙ্গে কিন্তু তার অঙ্গগুলো কিন্তু সঙ্গে কিন্তু আমরা কিন্তু অভেদ কল্পনা করছি, ঠিক আছে? তাই কিন্তু এটা কিন্তু কিনা সাঙ্গরূপক অলঙ্কার হচ্ছে। বোঝা গেছে মৃন্ময়? বোঝা গেছে? বোঝা গেছে মৃন্ময়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাপিয়া বোঝা গেছে? সিম্পি, কৃষাণু বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সানা বোঝা গেছে না যায়নি? সানা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সিম্পি বোঝা গেছে? সিম্পি বোঝা গেছে? স্যার এই রূপক থেকে সাধারণত পরীক্ষা কোশ্চেন আসে, এইটা তো একটু কঠিন একটু। হ্যাঁ, তোমাকে নির্ণয় করতে হবে মৃন্ময়, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার ঘরে করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। অলঙ্কার ছন্দ হলো প্র্যাকটিসের জিনিস, এগুলো কিন্তু ওই একবার দেখলে তোমার হবে না, ঠিক আছে? একবার পড়লে হবে না তোমার। পার ডে তোমাকে 5টা করে কিন্তু অভ্যাস করতে হবে, 10টা করে অভ্যাস করতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু পড়িয়ে বা অভ্যাস করে কিন্তু এটা কিন্তু হ্যাবিট হয়ে গেছে, তাই কিন্তু আর অভ্যাস করতে হয় না অতটা, ঠিক আছে? তবুও আমরা কিন্তু দেখি মাঝে মধ্যে, কিন্তু তোমাদের যেহেতু তোমরা কিন্তু এখন অতটা অভিজ্ঞতা তোমাদের নেই আর কি, তাই তোমাদের কিন্তু একটা অভ্যাস করতে হবে, ঠিক আছে? চলো দেখো এবার তো আসি না পরস্পরিত রূপক। তাহলে পরস্পরিত মানে কি বলো, এটা কি হতে পারে? একটা আইডিয়া দাও, তাহলে বুঝতে পারবো যে কি হবে এখানে, মূলত কি হতে পারে এখানে। কে পারবে? পাপিয়া বলো, পরস্পরিত মানে কি হতে পারে? এটা কিন্তু জটিল। একটার সঙ্গে একটা কল্পনা করতে গিয়ে যদি আরেকটি কল্পনা করে ফেলি। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর বলেছে। দেখো আমি এখানে দেখাচ্ছি যে বাঘ এবং উজ্জ্বলের সঙ্গে কিন্তু কল্পনা করতে গেছিলাম, তার সঙ্গে দেখা যাচ্ছে যে কিন্তু পাপি আর সিংহ চলে আসছে, ওদের মধ্যে কিন্তু কল্পনা করা হচ্ছে, মানে অভেদ কল্পনা করা হচ্ছে। তাহলে এইরকম জিনিসটা হলে তাহলে কিন্তু তা কিন্তু কিনা হয়ে যাবে না পরস্পরিত। এবার দেখো পাপিয়া আসছে আমার সূত্র ধরে উজ্জ্বল স্যারের ছাত্রী হিসাবে, আর বাঘ আসছে কিন্তু সিংহ আসছে কিন্তু বাঘের সূত্র ধরে, তাই তো? তাহলে এরকম কিন্তু সম্পর্ক সূত্রে আসবে। এখানে বললাম পাপিয়া আসছে উজ্জ্বলের সূত্র ধরে বা উজ্জ্বল স্যারের কিন্তু ছাত্রী হিসাবে, আর ওদের কিন্তু কিনা বাঘ থেকে আসছে সিংহ, তাহলে বাঘের সূত্র সিংহ আসছে, তাই তো? তাহলে এরকম একটা সম্পর্ক সূত্রে আসবে। তাহলে যেখানে কিন্তু কিনা একটা অভেদ দেখাতে গিয়ে তার সম্পর্ক সূত্রে একটা কিন্তু অভেদ দেখানো হবে, তা কিন্তু হয়ে যায় পরস্পরিত রূপক অলঙ্কার হয়ে যায়। যেখানে একটা অভেদ কল্পনা করতে গিয়ে, ঠিক আছে, আরেকটা কিন্তু অভেদ কল্পনা করা হবে এবং তা কিন্তু সম্পর্ক সূত্রে কিন্তু আসবে বা বসবে বা ব্যবহার হবে,
তাহলে কিন্তু তা কিন্তু কিনা পরস্পরিত রূপক অলঙ্কার। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও যে পরস্পরিত মানে হচ্ছে না পরম্পরা বা ওই যে সেই সম্পর্ক সূত্রে লিখে নাও। ঠিক আছে, পরম্পরা বা সম্পর্ক সূত্রে লিখে নাও। ঠিক আছে, দেখি চলো কি পাচ্ছি এখানে। জীবন উদ্যানে তো যৌবন, দেখো ভালো বুঝবে, এটা কিন্তু খুব জটিল কিন্তু না বুঝতে পারলে। ঠিক আছে, পারবে না পরীক্ষা। হ্যাঁ, জীবন উদ্যানে তো যৌবন কুসুম ভাতি কতদিন রবে। জীবন উদ্যানে তো যৌবন কুসুম ভাতি কতদিন রবে। জীবন উদ্যানে তো যৌবন কুসুম ভাতি কতদিন রবে। তা দেখো এখানে বলো যে কোনটা মেন কিন্তু উপমেয়, বলো কোনটা মেন উপমেয়, বলো তোমরা বলো কোনটা মেন উপমেয় বলো, বা প্রধান উপমেয় কোনটা বলো। জীবন। জীবন, জীবন। জীবন। তার জীবনকে এখানে কিন্তু তুলনা করতে, তার জীবনটা হচ্ছে না প্রধান উপমেয়, তাই তো। তাহলে প্রধান উপমান কোনটা বলো, প্রধান উপমান কোনটা বলো। প্রধান উপমান উদ্যান। উদ্যান। হ্যাঁ, উদ্যানটা হচ্ছে না প্রধান উপমান, উপমান, তাই তো, প্রধান উপমান। এবার দেখো তাহলে এই জীবনের সঙ্গে লিঙ্ক আছে যৌবনে, তাই তো। জীবন বলেন জীবন যৌবন, ঠিক আছে। তার জীবনের সঙ্গে লিঙ্ক আছে বা সম্পর্ক আছে কার না যৌবনের। আর উদ্যানের সঙ্গে যোগ আছে কার না কুসুম ভাতি, মানে উদ্যান বা বাগান হলে তা কিন্তু ফুল রয়েবে এখানে, তাই তো। তাহলে এখানে কিন্তু উদ্যানের সঙ্গে কিন্তু ফুলের সম্পর্ক রয়েছে, তাই তো। তাহলে এখানে জীবনের সঙ্গে উদ্যানে কিন্তু কিনা এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, এবং তার সম্পর্ক আসছে কিনা যৌবন আর কুসুম ভাতি, এদের মধ্যে কিন্তু কিনা অভেদ কল্পনা করা হচ্ছে। ঠিক আছে, এটা কি বললাম দেখো ভালো বুঝো। এখানে জীবন আর উদ্যানের সঙ্গে কিন্তু না সম্পর্ক নেই, তবুও কিন্তু এদের মধ্যে কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে। এবার দেখো জীবন এবং উদ্যানের সঙ্গে সম্পর্ক সূত্রে কিন্তু আসছে কিনা যৌবন আর কুসুম ভাতি, এদের মধ্যে কিন্তু কিনা একটা অভেদ কল্পনা করা হচ্ছে। তা হচ্ছে না তোমার হচ্ছে না পরস্পরিত রূপক অলঙ্কার হচ্ছে। বোঝা গেছে পাপিয়া মৃন্ময়, বোঝা গেছে কি বললাম আমি, বোঝা গেছে মৃন্ময় পাপিয়া সানা, বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সানা বোঝা গেছে, হ্যাঁ স্যার। কিষাণু বোঝা গেছে, কিষাণু। হ্যাঁ স্যার। চলো এবার দেখো আছে না অধিকার ও রূপক, এটা ভালো বুঝবে। এটাও কিন্তু খুব জটিল আছে একটু, ঠিক আছে, নাহলে কিন্তু চাপ হবে। দেখো অধিকার মানে কিনা অধিকার যুক্ত আরূঢ়, মানে যখন আমি আমার অধিকার সীমা কিন্তু লঙ্ঘন করে যাব। ধরো আমার সীমা আছে এই পর্যন্ত, দাগ দেওয়া আছে এখানে, যখন আমি সেই দাগকে অতিক্রম করি তা কিন্তু না আমার কিন্তু অধিকার মানে রূপক অলঙ্কার হবে। ধরো বললাম আমি জানি যে চাঁদের সীমা কিনা চাঁদের কিন্তু কলঙ্ক আছে, তা কিন্তু নিষ্কলঙ্ক ঘোষণা করা যাবে না, তাই তো। তাহলে চাঁদের সীমা কিনা তার কিন্তু কলঙ্ক রয়েছে, তার কিন্তু কলঙ্ক তার আছে, তাকে আমি নিষ্কলঙ্ক বলতে পারি না, তাকে সীমা কিন্তু আমি অতিক্রম করতে পারি না। কিন্তু এখানে সীমাটা অতিক্রম করে তাকে নিষ্কলঙ্ক বলা হবে, ঠিক আছে। তাহলে চাঁদের সীমা কিনা সে কিন্তু কলঙ্ক যুক্ত, তার কিন্তু কলঙ্ক তার দাগ রয়েছে, কিন্তু যখন তাকে আমি কিন্তু তার সীমা লঙ্ঘন করে যাচ্ছি যে না তার কোনো দাগ নেই, তার কিন্তু কোনো দাগ নেই, তা হচ্ছে না তোমার কিন্তু কি হবে না অধিকার রূপক অলঙ্কার হচ্ছে। তাহলে এখানে এত সকল জটিল করার দরকার নেই তোমাদের, তোমরা লিখে নাও যে অসম্ভব কল্পনা আরোপ করে দেওয়া হবে। লিখে নাও একটা খাতায় যে এখানে কিন্তু একটা অসম্ভব কল্পনাটা আরোপ করে দেওয়া হবে। লিখে নাও এটা অসম্ভব কল্পনাকে চাপিয়ে দেওয়া হবে বা আরোপ করে দেওয়া হবে, ঠিক আছে। চলো এবার দেখে নিই কি হচ্ছে এখানে। মুক্তা নিষ্কলঙ্ক চাঁদ। দেখো আমি জানি যে চাঁদের কিন্তু কলঙ্ক আছে বা দাগ আছে, কিন্তু তার মুখের কিন্তু কোনো দাগ নেই, তার মুখটা হচ্ছে নিষ্কলঙ্ক চাঁদের মতো। তার মুখটা চাঁদের মতো সুন্দর, কিন্তু তার কিন্তু নিষ্কলঙ্ক মানে কলঙ্ক নেই। চাঁদের আছে কলঙ্ক, কিন্তু তার মুখে কিন্তু কোনো কলঙ্ক নেই। তাহলে কি করে হতে পারে, চাঁদের যদি থাকে তাহলে তার মুখও রইবে, তাই তো। তার মুখটা কিন্তু কোনো কি যখন আমি চাঁদের সঙ্গে তার কিন্তু অভেদ করছি, তাতে একই হওয়া দরকার না। যখন আমি চাঁদের সঙ্গে কিন্তু মুখের কোনো কিন্তু অভেদ করছি, তখন তার মুখটা তো কিন্তু চাঁদের মতো একই হবে, তাই তো। তাহলে এখানে একই তো ছাড়া কিন্তু আলাদা হতে পারে না, মানে বুঝবে। দাঁড়াও জলটা খেয়ে আসছে, দাঁড়াও গলা শুকিয়ে যাচ্ছে। কি বললাম এখানে, যখন আমি চাঁদকে দিয়ে মুখটাকে বলছি যে মুখটা চাঁদের মতো বা অভিন্ন বা একই বা কিন্তু অভেদ রয়েছে এর মধ্যে, তাহলে মুখটা তো কিন্তু চাঁদের মতোই হবে, তারও কিন্তু দাগ রইবে, কারণ চাঁদেরও কিন্তু দাগ বা কিন্তু কিনা কলঙ্ক রয়েছে।
তা যেহেতু চাঁদের কলঙ্ক বা দাগ রয়েছে, তাহলে কিন্তু মুখটারও কিন্তু দাগ বা কলঙ্ক থাকা কিন্তু আবশ্যক, বা রোয়াটা কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক বিষয়। কিন্তু এখানে সেটা কিন্তু লঙ্ঘন করে যাচ্ছে বা এখানে পেরিয়ে যাচ্ছে। কিন্তু চাঁদের দাগ আছে কিন্তু কিনা মুখের দাগ নেই। চাঁদের দাগ আছে কিন্তু মুখটা কিন্তু কিনা চাঁদের মতো হলেও বা একই হলো বা অভিন্ন হলো, তার কিন্তু দাগ নেই, কোনো নিষ্কলঙ্ক, কোনো কলঙ্ক নেই। ঠিক আছে, ভালো বুঝো। তাহলে এখানে আমি কি করছি না, আমি চাঁদের সঙ্গে এই মুখটার কিন্তু তুলনা করছি, বা তুলনা হবে না, সরি, এখানে চাঁদের সঙ্গে আমি কিন্তু তার মুখটা কিন্তু অভেদ কল্পনা করছি বা অভিন্ন করছি বা একে দেখাচ্ছি, কিন্তু কিনা দেখাচ্ছি যে চাঁদের দাগ থাকলেও বা কলঙ্ক রইলেও কিন্তু মুখটা কিন্তু কোনো কলঙ্ক নেই। মানে এটা কিন্তু আমি একটা অসম্ভব কল্পনা চাপিয়ে দিচ্ছি, যা কিন্তু বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে বললাম আমি, বুঝতে কি বললাম আমি? তাহলে কিন্তু দেখো, বোঝা গেছে তো? বোঝা গেছে কি বললাম আমি মৃন্ময়? না বলবো আর বলো, বলতে হবে না? বোঝা গেছে বলো, বলতে হবে কি আরেকবার? না স্যার, বুঝে গেছে। সানা বোঝা গেছে? সানা? হ্যাঁ স্যার। চলো তাহলে আমি আরেক বলে দিই, যারা কিন্তু বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি। গৌরব বোঝা গেছে? গৌরব, আজ তুমি অলঙ্কার ক্লাসটা করলে না কেন? স্যার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়লে হবে? এটা কিন্তু আমার বারবার হবে না তো তোমার ক্লাসটা। চলো রেকর্ড দেখে নেবে। হ্যাঁ, তাহলে কি বললাম দেখো, এখানে আমি চাঁদের সঙ্গে সেই মুখটার, তার মুখের কিন্তু কিনা অভেদ কল্পনা করছি বা একে দেখাচ্ছি বা অভিন্ন দেখাচ্ছি। কিন্তু আমরা জানি যে চাঁদের কিন্তু কিনা গর্ত আছে বা দাগ আছে বা কিন্তু কলঙ্ক আছে। তাহলে যখন আমি মানে আমি সেই মুখটাকে চাঁদ দিয়ে কিন্তু অভেদ করছি বা একে দেখাচ্ছি, তখন তার মুখটাও তো কিন্তু দাগ থাকা উচিত বা দাগ থাকার কথা, তাই তো? তাহলে কিন্তু বলছে যে তার মুখটা কিন্তু চাঁদের মতো একই হলো বা অভিন্ন হলো, তার মুখে কোনো দাগ নেই। মানে কি না, তার মুখটাকে কিন্তু এখানে অসম্ভব কল্পনা চাপিয়ে দেওয়া হচ্ছে যে তার চাঁদের মতোই একই, কিন্তু তার কিন্তু কোনো দাগ নেই, কিন্তু চাঁদের কিন্তু দাগ আছে। তাহলে এই যেটা অসম্ভব কল্পনাটা আরোপ করে দেওয়া হচ্ছে, তাই কিন্তু এটা কিন্তু না অধিকার ও রূপক অলঙ্কার হয়ে যাচ্ছে। মানে এখানে কিন্তু চাঁদের যে অধিকার কলঙ্ক, সেই অধিকারটা কিন্তু তার মুখে কিন্তু সেই অধিকারটা কিন্তু লঙ্ঘন করে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে কি বললাম? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? চলো, বোঝা আছে না? উৎপ্রেক্ষা। তাহলে রূপক নিয়ে কোনো প্রবলেম আছে? রূপক নিয়ে কোনো প্রবলেম আছে তোমাদের? না স্যার, না স্যার। চলো দেখো আসছি। আজকে একটু গলা আমার সমস্যা হচ্ছে, কারণ আমার আজকে একটা কাটা লেগে গেছে গলার মধ্যে। ঠিক আছে, সেই সেটা বলতে গেলে কিন্তু খচখচ লাগছে আর কি। মাছ খেতে গিয়ে কাটা একটা লেগে গেছে গলায়, অনেকক্ষণ যায়নি। ঠিক আছে, বলতে গেলে সেই খচ করে লাগছে। চলো যাই হোক, শেষ করবো আমি, তারপরে কিন্তু আমি তোমাদের রাখবো এটা। হ্যাঁ, দেখো উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দেখো আসছি। সংজ্ঞা তোমার দেখে নেবে, আমি আসছি না। উৎপ্রেক্ষা মানেটা কি দেখো, উৎপ্রেক্ষা মানে উৎ হচ্ছে কিন্তু কিনা প্রবল, আর প্রেক হচ্ছে দেখা, তাই তো? দেখো যে বলো না যে প্রেখুলু, প্রেখুলু মানে কি না দেখলাম, তাই তো? তাহলে প্রেক থেকে আসছে না পেখুলু, তাই তো? তাহলে প্রেক্ষা অর্থ হচ্ছে না দেখা। তাহলে লিখে নাও উৎ হচ্ছে না প্রবল, মানে প্রবল বা উৎকট, লিখে নাও এটা। লেখো যে উৎ হচ্ছে না উৎকট বা প্রবল, আর প্রেক হচ্ছে না দেখা। প্রেক্ষা হচ্ছে দেখা, প্রেক্ষা লেখো যে প্রেক্ষা হচ্ছে দেখা। ঠিক আছে, তাহলে এখানে কি হয় না, প্রবল সাদৃশ্য ভাষাটা কিন্তু কি না উপমেয়কে উপমান বলে ভুল করা হবে বা প্রবল সংশয় দেখা দেবে। তাহলে এখানে কি হবে না, উপমেয় আর কিন্তু উপমান কিন্তু একই বা সেম পর্যায়ের হবে বা একই রকম হবে, বা কিন্তু সাদৃশ্য রইবে কিন্তু কিনা একদম প্রবল, খুব নিখুঁত, মানে একদম কোনো পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু একই রকম কিন্তু সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, এবার কি হবে না, এখানে সাদৃশ্য দেখাতে গিয়ে কিন্তু উপমেয়কে উপমান বলে কিন্তু কিনা ভুল করা হয় বা কিন্তু প্রবল সংশয় দেখা দেবে, তা কিন্তু কিনা উৎপ্রেক্ষা অলঙ্কার। আমি বলি এখানে উৎকট বা প্রবল সাদৃশ্য ভাষাটা কিন্তু উপমেয়কে উপমান বলে ভুল করা হবে বা কিন্তু কিনা প্রবল সংশয় দেখা দেবে, তা কিন্তু কিনা এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। ঠিক আছে, চলো দেখে নি কি হচ্ছে এখানে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, দেখো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে দেখো আমি জানি যেখানে কিন্তু চাঁদ আর রুটির মধ্যে কোনো পার্থক্য, কোনো কিন্তু মিল নেই, সরি চাঁদ আর রুটির মধ্যে কিন্তু কোনো মিল নেই বা কোনো কিন্তু কিনা এখানে সাদৃশ্য নেই, কারণ উভয় কিন্তু কিনা
একই বস্তু নয়, কিন্তু সাদৃশ্য কোথায় আছে না, ওটাও গোল আর কিন্তু কিনা উজ্জ্বলন্ত, চাঁদটাও কিন্তু গোল আর উজ্জ্বলন্ত, কারণ পূর্ণিমার চাঁদ, তাই তো? তাহলে পূর্ণিমার চাঁদটা কিন্তু কিনা সেই দিন গোল হয় আর উজ্জ্বলন্ত হয়, আর রুটিও কিন্তু কিনা সেই আগুনে তপ্ত হয় আর কিন্তু গোল হয়। তাহলে এইটুকু প্রবল কিন্তু সাদৃশ্য রয়েছে এটাই, যে চাঁদটাও কিন্তু গোল আর কিন্তু উজ্জ্বল বা কিন্তু তপ্ত বা উত্তপ্ত, আর রুটিটাও কিন্তু গোল হবে আর কিন্তু তা কিন্তু আগুন শেখা হচ্ছে, মানে কিন্তু তা কিন্তু উত্তপ্ত হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে প্রবল সাদৃশ্য, এটাকে দেখে কিন্তু কিনা চাঁদকে রুটি বলে ভুল করা হচ্ছে, যে চাঁদটা যেন কিন্তু সেই রুটি। ঠিক আছে, বুঝাতে বললাম আমি? তাহলে এখানে চাঁদ আর রুটি কিন্তু দুটো ভিন্ন বস্তু, একই বস্তু নয়, আলাদা বস্তু, কিন্তু এদের কিন্তু প্রবল সাদৃশ্য রয়েছে কি না, উভয় গোল এবং কিনা উত্তপ্ত বা কাঁচে শেখা বা তপ্ত। ঠিক আছে, এবার এই সাদৃশ্যর জন্য কিন্তু কিনা আমি দেখছি চাঁদকে রুটি বলে আমি ভুল করছি, এবং তাকে কিন্তু কিনা আমি রুটি বলে কিন্তু কিনা কল্পনা করছি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু না উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। বোঝা গেছে? মৃন্ময়, সানা বোঝা গেছে? শ্রাবণী বোঝা গেছে? বুঝতে পাপিয়া বোঝা পেরেছি। গেছে? হ্যাঁ স্যার। পাপিয়া বোঝা গেছে? পাপিয়া বোঝা গেছে? কৃষাণু, গৌরব বোঝা হ্যাঁ, গেছে? হ্যাঁ স্যার এগুলি মনে রাখবো কি করে? মনে রাখার তোমাকে অভ্যাস করতে হবে। এইগুলো ক্লাসটা করার পর তুমি অভ্যাস করবে। হ্যাঁ, ক্লাসটা করার পর কিন্তু পাঁচটা করে নেবে, সমস্ত কিন্তু এই অলঙ্কারগুলোকে নিয়ে অভ্যাস করবে। ঠিক আছে, না পারলে আমাকে বলবে, না পারলে বললে আমি কিন্তু বুঝিয়ে দেবো একবার। ঠিক আছে, চলো এবার দেখো এই উৎপ্রেক্ষা অলঙ্কার দুটো ভাগ রয়েছে কি না, বাচ্যোৎপ্রেক্ষা আর প্রতীয়মান উৎপ্রেক্ষা। বলো বাচ্যোৎপ্রেক্ষা মানে কি বলো আগে, বাচ্য মানে কি আর উৎপ্রেক্ষা মানে কি বলো, বলো কি হবে এখানে, বলো বাচ্যোৎপ্রেক্ষা মানে কি হবে বলো। সংশয় সূচক কিছু বোঝালে বাচ্যোৎপ্রেক্ষা হয়। হ্যাঁ, যেখানে বাচ্যটা আছে মানে সংশয় সূচক কোনো বাচ্য এখানে উল্লেখ রয়েছে, তাহলে এখানে কি না সংশয় সূচক কোনো বাচ্য দিয়ে কিন্তু কি না সংশয় জাগানো হচ্ছে, তাহলে তা কিন্তু হবে না বাচ্যোৎপ্রেক্ষা হবে। ঠিক আছে, আর প্রতীয়মান যারা প্রতীতি হবে বা অনুভূত হবে, কোনো বাচ্য নেই, সংশয় কোনো বাচ্য কোনো শব্দ নেই বা বাচ্য নেই, কিন্তু এখানে প্রতীতি হচ্ছে যে কিন্তু সংশয় রয়েছে। ঠিক আছে, তা তখন তা কিন্তু না প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। ঠিক আছে, তাহলে মূলত যেন বাচ্য হলো তা কিন্তু না বাচ্যোৎপ্রেক্ষা হয়, যেন বাচ্য না থাকলে কিন্তু তা যদি বোঝায় যে যেন ভাব আসে তাহলে কিন্তু তা কিন্তু না প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। লিখে নাও এটা, যেন বাচ্য উল্লেখ করে তা কিন্তু না বাচ্যোৎপ্রেক্ষা হবে। লিখে নাও এটা, পরীক্ষা আসবে। লেখো যেন বাচ্য উল্লেখ করে তা কিন্তু কিনা বাচ্যোৎপ্রেক্ষা হবে। লেখো যেন বাচ্য উল্লেখ রইলে তা কিন্তু কিনা বাচ্যোৎপ্রেক্ষা হবে, আর যেন ভাবটা এলে বা প্রতীতি হল তা কিন্তু কিনা প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। যেন ভাবটা এলে বা প্রতীতি হল তা কিন্তু কিনা প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। ঠিক আছে, যেন শব্দ নেই বা বাচ্য নেই কিন্তু কিনা ভাবটা আসছে, তাহলে তা কিন্তু কিনা প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। স্যার প্রতীয়মানে অ্যাকচুয়ালি এই যে বাচ্যোৎপ্রেক্ষার যে সংশয় ভাবটা ওটা উজ্জ্ব থাকবে, মানে কিন্তু বোঝাবে। হ্যাঁ ঠিক, চলো এবার দেখো আসছি। দেখো বলছেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বলো এখানে কোনটা হবে, কি হবে বলো, এখানে কোনটা কি, কোনটা বলো উপমেয়, কোনটা উপমান বলো, কোনটা কিন্তু কি জিনিস বলো। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বলো এখানে কোনটা কি, কোনটা উপমেয়, কোনটা উপমান বলো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। পূর্ণিমার চাঁদ এখানে উপমেয়। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ এখানে উপমেয়। ঠিক আছে, উপমেয়। উপমান কোনটা হবে বলো। রুটি হচ্ছে রুটিও উপমা। উপমান, তাই তো। সাধারণ ধর্ম কোনটা হবে, এখানে সংশয় সাধারণ ধর্ম কোনটা হবে, সাধারণ ধর্ম কোনটা, সাধারণ ধর্ম ঝলসান। সাধারণ ধর্ম। আর সাদৃশ্যবাচী শব্দ কোনটা হবে বলো, সাদৃশ্যবাচী শব্দ কোনটা হবে, জানো, তাই তো, জানো সাদৃশ্যবাচী শব্দ। ঠিক আছে,
এবার দেখো যেন এখানে সাদৃশ্য নয় তো? কেন সাদৃশ্য হবে না? যেনটা তো স্যার সংশয়বাচক শব্দ। ওটা দিয়ে তো সাদৃশ্য দেখানো হচ্ছে, এখানে সংশয়বাচক বলে কোনো নেই তো। এখানে অর্থালঙ্কার 4টা তো অঙ্গ রয়েছে। 4টা অঙ্গ কি কি? উপমেয়, উপমান, ঠিক আছে, সাধারণ ধর্ম আর কিনা সাদৃশ্য শব্দ, তাই তো? এখানে 4টাই কিন্তু দেখতে হবে, কিন্তু এখানে সংশয় জাগানো হচ্ছে। এই যেন শব্দটা, এই যেন কিন্তু সাদৃশ্য শব্দ দিয়ে, ঠিক আছে? পাবি, বোঝা যাচ্ছে কি বললাম আমি? ওকে। হুম হুম। এখানে এই শব্দটা দিয়ে কিন্তু সংশয় জাগানো হচ্ছে, কিন্তু এটা কিন্তু কিনা সাদৃশ্যবাচক শব্দ। এটা কিন্তু কিনা কোনো সংশয়বাচক শব্দ বলে তো কোনো কিন্তু মাপকাঠি নেই বা কোনো অঙ্গ নেই আমার অর্থালঙ্কারে। কি বললাম, বোঝা যাচ্ছে কি বললাম আমি? সংশয়বাচক শব্দ বলে কিন্তু কোনো কিন্তু ওখানে কিন্তু কোনো অঙ্গ বা কিন্তু বৈশিষ্ট্য নেই অর্থালঙ্কারে। তাহলে কিন্তু এটা সাদৃশ্যবাচক শব্দই কিন্তু হবে, কিন্তু এখানে সংশয় জাগানো হবে তা দিয়ে, ঠিক আছে? এটাকে মনে রাখবে। তাহলে দেখো এখানে কিন্তু না যেনটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, তাই তো? দেখো এই যেন বাচ্চাটা কিন্তু উল্লেখ আছে, এটা দিয়ে কিন্তু দেখানো হচ্ছে যে এই পূর্ণিমার চাঁদটা এবং ঝলসানো রুটি কিন্তু উভয় কিন্তু কিনা একই, উভয় কিন্তু কিনা এটা কিন্তু কিনা রুটির মতোই কিন্তু একই, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে না, এই যেন শব্দটা কিন্তু প্রয়োগ করে বা বাচ্চাটা প্রয়োগ করে দেখানো হচ্ছে যে পূর্ণিমার চাঁদটা কিন্তু ঝলসানো রুটি কিন্তু ওটাই, মানে এটা কিন্তু ভুল করা হচ্ছে, তাই তো? পূর্ণিমার চাঁদটাকে ঝলসানো রুটি বলে ভুল করা হচ্ছে বা সংশয় দেখানো হচ্ছে। যেহেতু জামাটা কিন্তু উল্লেখ রয়েছে তাই কিন্তু বাচ্চার প্রেক্ষা হচ্ছে, যেহেতু জামাটা উল্লেখ রয়েছে তাই কিন্তু বাচ্চার প্রেক্ষা হবে। এটা যেন যদি না থাকতো তাহলে কিন্তু তা কিন্তু না এখানে প্রতিমান হতো, ঠিক আছে? কি বললাম আমি, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে বললাম আমি, বোঝা যাচ্ছে? তাহলে প্রতিমানটা করে আমি রাখবো আজকে, ঠিক আছে? কারণ রাত হয়ে গেছে অনেক, পরের দিন 8টা ক্লাস লাগবে মনে হচ্ছে, তাহলে হয়ে যাবে। তোমাদের 8টা ক্লাস লাগবে, তাহলে তোমাদের কিন্তু বাকিটা হয়ে যাবে। সবথেকে ভালো করে করবে অতিশয়োক্তি অলঙ্কারটা, কিন্তু ওখানে প্রশ্ন আসবে। অতিশয়োক্তি করবে, রূপক করবে, ঠিক আছে? আর কিন্তু ওইদিকে তোমার যমক করবে, শ্লেষ করবে, ঠিক আছে? ওদিকে আবার এদিকে তোমার সমাশক্তি করবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। অতিশয়োক্তি করবে, স্বভাবক্তি করবে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। আরও আছে কয়েকটা বলবো আমি তোমাদেরকে, তোমরা কিন্তু বেশি করে করবে, এগুলো কিন্তু পরীক্ষা বেশি আসে প্রশ্ন, হ্যাঁ? উৎপ্রেক্ষা করবে স্যার? উৎপ্রেক্ষা করবে, হ্যাঁ করবে। চলো দেখো আসছে, এবার দেখো প্রতীয়মান উৎপ্রেক্ষা। দেখো চলো কি বললাম, এখানে যেন ভাবটা প্রতীতি হবে বা অনুভূত হবে, উল্লেখ রইবে না। যেন এই বাচ্চাটা উল্লেখ রইবে, কিন্তু ভাবটা কিন্তু মানে অনুভূত হবে যে একটা যেন রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে কিন্তু তা কিন্তু প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। আমি অবশ্য তোমাদেরকে বলে দেবো একটা সূত্র আছে, যেখানে সূত্রগুলোকে অ্যাপ্লাই করলে তোমার 1 মিনিটে তোমার কিন্তু না অলঙ্কার নির্ণয় হয়ে যাবে। এই নোটটা কিন্তু লাস্টে কিন্তু দেওয়া আছে, তুমি বলে দেবো সব যে কি দেখে তুমি কিন্তু নির্ণয় করবে, 1 নিমেষে হয়ে যাবে, 1 সেকেন্ডে হয়ে যাবে নির্ণয়, ঠিক আছে? কিন্তু ওটা একটা রিস্কি হয়, কারণ ওখানে দেখা যায় যে এনটি একটা এমন চালাক মানে ধরিবাজ একটা কিন্তু বিষয় জায়গা, যে সে এমন অলঙ্কারের উদাহরণগুলো দেয় যেগুলো কিন্তু ওই সূত্র প্রয়োগ করলে কিন্তু সবসময় কিন্তু ঠিক হয় না, ঠিক আছে? তাই তোমরা কিন্তু সবসময় আগে যে সময় থাকে হাতে, তাহলে তোমরা কিন্তু সূত্রগুলোকে অ্যাপ্লাই করে দেখবে যে তা কিন্তু হচ্ছে কিনা, তারপর তোমরা কিন্তু ওই শর্ট পদ্ধতি অবলম্বন করবে, ঠিক আছে? আর তুমি দেখো তোমার হাতে সময় নেই, তখন তুমি কিন্তু শর্ট পদ্ধতি ধরো তোমার কিন্তু 1 সেকেন্ড আছে আমার হাতে 1 সেকেন্ড আছে, তুমি কিন্তু তখন কিন্তু ওই শর্টটা কিন্তু অবলম্বন করবে, তখন কিন্তু শর্ট পদ্ধতি নেবে বা শর্ট রাস্তা নেবে। তারাই কিন্তু তুমি কিন্তু কি করবে না, এইটা এই সূত্রগুলো প্রয়োগ করে দেখবে, না দেখবে যে শর্ট করতে যেয়ে দেখবে তুমি দেখবে খাদে পড়ে গেছো, ঠিক আছে? বলো না যে ওই কর্ড লাইনে না গিয়ে মেন লাইনে গিয়ে পরে কিন্তু খাদে পড়ে গেছো, ঠিক আছে? তাহলে ঘোরা পথে না গিয়ে তুমি কিন্তু মেন পথে গেছো আর খাদে পড়ে গেছো, ঠিক আছে? তাহলে তুমি কি করবে না, সবসময় যে জটিল পথ তা হচ্ছে না, ওই যে সূত্রগুলোকে অ্যাপ্লাই করে দেখা আর কি, তা তুমি আগে অবলম্বন করবে। যদি সময় না থাকে হাতে, তখন তুমি কিন্তু কিনা ওই শর্ট পদ্ধতি অবলম্বন করবে, ঠিক আছে? চলো দেখি, চলো সাধ্যি, দেখো সাধ্যি জননীর দৃষ্টি সমুদ্রত বাজ, দেখো সাধ্যি জননীর দৃষ্টি সমুদ্রত বাজ, দেখো সাধ্যি জননীর দৃষ্টি সমুদ্রত বাজ,
সাধ্যি জননীর দৃষ্টি সমুদ্রত বাজ, মানে কিনা দেখো এখানে কিন্তু কোন জ্ঞান ভাব আছে কি, বা জ্ঞান বাচ্য আছে কি, কোন জ্ঞান বাচ্য আছে এখানে, বা শব্দ আছে এখানে? নেই নেই নেই। তাই তো নেই। কি কোনো কি জ্ঞান ভাব আসছে এখানে? দেখো না কোন জ্ঞান ভাব আসছে? দৃষ্টির মধ্যে একটা ভাব আছে। আসছে কোন জ্ঞান ভাব আসছে এটা বলতে গেলে? হ্যাঁ জানাবো কোথায় আসছে আসছে বলো, কোথায় আসছে? দৃষ্টির পরে, দৃষ্টি যেন সমুদ্র তো পাচ্ছে। হ্যাঁ দেখো সাধ্যি জনের দৃষ্টি জানো, জানো দেখো এই জানো ভাবটা কিন্তু দৃষ্টির পরে একটা আসছে, জানো ভাব। দেখেন যেন শব্দটা বা বাচ্চাটা উল্লেখ নেই, কিন্তু ভাবটা কিন্তু অনুভূত হচ্ছে বা প্রতীতি হচ্ছে বা কিন্তু উপলব্ধি হচ্ছে। তাহলে এটা তো মানে উজ্জ্বল রয়েছে। হ্যাঁ উজ্জ্বল রয়েছে, কিন্তু তা কিন্তু অনুভূত হচ্ছে বা প্রতীতি হচ্ছে, তাই তো প্রতীয়মান। তাহলে এখানে যেন বাচ্চাটা কিন্তু উল্লেখ নেই, যেন শব্দটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু তা কিন্তু না প্রতীতি হচ্ছে বা অনুভূত হচ্ছে বা প্রতীয়মান হচ্ছে, তা কিন্তু প্রতীয়মান উৎপ্রেক্ষা। তো কেমন প্রতীয়মান দেখো, সাধ্যি জননীর দৃষ্টি যেন সমুদ্রত বাজ, তার যেন ভাবটা এখানে কিন্তু আসছে, ঠিক আছে? তাই এটা কিন্তু এখানে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেছে বললাম আমি? বোঝা গেছে মৃন্ময়? সানা বোঝা গেছে? মৃন্ময়, সানা, চলো ক্লাস কেমন লাগলো বলো। আর বোঝা গেছে এই যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা? প্রবলেম নেই ক্লিয়ার হয়েছে সমস্ত কিছু? পারবে এবারে? স্যার অলংকার চন্দ্রিকা ওইটা থেকে করব না, মানে প্র্যাকটিস করব। অলংকার চন্দ্রিকা পড়তে হবে না, তোমরা কিন্তু মিহির চৌধুরী কামিল্যে পড়বে, কারণ অলংকার চন্দ্রিকা অনেক কিছু অলংকার যা কিন্তু বর্তমানে কিন্তু এখন গ্রাহ্য করা হয় না, তো মানে ওগুলো কিন্তু কিনা এখন আর বাদ পড়ে গেছে, দেখা হয় না। অলংকার চন্দ্রিকা এখন পড়বে না, আগে তোমরা কিন্তু মিহির চৌধুরী কামিল্যা পড়ো, হাত আগে পাকাও, ঠিক আছে? হাত পাকালে তখন তুমি যাবে অলংকার চন্দ্রিকায়, কারণ ওখানে কিন্তু অতটা সহজ করে দেওয়া নেই, যতটা সহজ করে দেওয়া আছে মিহির চৌধুরী কামিল্যায়, ঠিক আছে? মিহির চৌধুরী কামিল্যা বলে যে অনেকে যে স্যার আপনি মিহির চৌধুরী আমি কিন্তু কোনো মিহির চৌধুরী কামিল্যা কোনো কিন্তু বই ফলো করি না, কারণ এগুলো কিন্তু আমার স্যারের কিন্তু দেওয়া। দেখবে আমার এই এই অলংকার যে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো কিন্তু কোনো মিহির চৌধুরী কামিল্যা কোনো বই নেই, ঠিক আছে? তো সব কিন্তু আমার স্যারের দেওয়া, তার নাম হচ্ছে না ক্ষীরচন্দ্র মাহাতো, তিনি কিন্তু অলংকারে একদম পুরো সাক্ষাৎ যেন কিন্তু কিনা হ্যাঁ মানে গুরু বলতে পারো, তিনি কিন্তু হাতে ধরে আমাদের শিখিয়েছিলেন খুব ভালোভাবে, তার কাছ থেকে শেখা আমার, ঠিক আছে? আর ছন্দের ছিল একজন, তার নাম হচ্ছে না স্বর্ণকমল দত্ত, তিনি কিন্তু ওই রঘুনাথপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি কিন্তু বাংলার এই ওখানে কিন্তু আগে অধ্যাপক ছিলেন, তারপরে কিন্তু তিনি কিন্তু প্রিন্সিপাল হয়েছিলেন বা ইনচার্জ হয়েছিলেন। তাহলে ওই স্বর্ণকমল দত্ত কিন্তু কিনা ছন্দতে এত ছিল ওর জ্ঞান, উনি কিন্তু আঙুল গুনে গুনে ছন্দ করতো আর কি, আমাদের শিখিয়ে দিয়েছে আর কি, আঙুল গুনে গুনে ছন্দ করা, আঙুল গুনে গুনে করতে হয় ছন্দ। তোমার কোনো কিন্তু ওই খাতায় ওই ইয়ে করতে হবে না, মাত্রা দেওয়া তো কোনো দরকার নেই, বা তোমার কিন্তু কোনো ওই যে আঙুল গুনে তোমার কিন্তু ছন্দ তোমার হয়ে যাবে, ঠিক আছে? শিখিয়ে দিয়েছিল আমাদেরকে। তো এই দুটো কিন্তু আমার ভালোভাবে শেখা হয়েছে ওদের কাছ থেকেই, আমার কিন্তু কোনো আমি বই ফলো করিনি সেরকম ভাবে। হ্যাঁ তবে আমি অলংকার চন্দ্রিকা পরে পড়েছি, অলংকার চন্দ্রিকা আমি পরে পড়েছি, এবং কিনা মিহির চৌধুরী কামিল্যা আমি পরে পড়েছি, ঠিক আছে? প্রথমে কিন্তু আমি ওনার কাছে শিখেছি, ঠিক আছে? স্যার ওনাদের দুজনের স্যার কোনো বই আছে? হ্যাঁ ক্ষীরচন্দ্র মাহাতো স্যারের কিন্তু একাধিক বই আছে, তোমরা দেখবে, ঠিক আছে? আর স্বর্ণকমল দত্ত স্যার মারা গেছেন, ওনার কিন্তু বই একাধিক আছে, কিন্তু তিনি বর্তমান জীবিত নেই, তো ওনার বইও পেয়ে যাবে, একাধিক বই আছে, ঠিক আছে? খোঁজ নেবে, হ্যাঁ? স্যার এই অলংকারের পর ছন্দের ক্লাসটা শুরু করব। হ্যাঁ ছন্দকালে ছন্দের ক্লাসটা আমরা কিন্তু পরের মাসে আরম্ভ করব, ঠিক আছে? আচ্ছা ওটা করলে একটু সুবিধা হবে। চলো বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? স্যার বলছি ছন্দের ক্ষেত্রে সবাই বলে স্যার প্রবোধচন্দ্রিকা ফলো করতে, ওটা স্যার একটু কঠিন বই, বলছি ওটা ছাড়া কি মানে প্রাথমিকভাবে যদি ছাড়াও কিন্তু আছে, যেমন ধর ছন্দ জিজ্ঞাসা খুব ভালো বই, ছন্দ জিজ্ঞাসা, বা তোমরা সবসময় নেবে তা জানা সেই নিরতন সেনের একটা বই আছে, দেখুন নূতন ছন্দের পরিক্রমা বলে, ঠিক আছে? না ওটা কিন্তু ওটা নিরতন না, নূতন ছন্দ, ওটা কি নাম ছিল বেশ, দাঁড়াও ওটা নামটা আমার মনে পড়ছে না, ওটা কিন্তু নূতন ছন্দ পরিক্রমা তোমার হচ্ছে, ওটা কিন্তু লেখা প্রবচন সেনের লেখা, হ্যাঁ? ওটা কিন্তু খুব ভালো বই, খুব ভালো। হ্যাঁ ওই আধুনিক বাংলা ছন্দ, হ্যাঁ আধুনিক বাংলা ছন্দ, ওটা কিন্তু ওই বইটা কিন্তু হ্যাঁ চলো।
তাহলে আধুনিক বাংলা, আধুনিক যেটা বললো ওটা পাপিয়া, ওটা হ্যাঁ ওই আধুনিক বাংলা ছন্দটা কি ওটা কি প্রবন্ধ শ্রেণীর লেখা? না না ওটা না, নীলরতন সেন ওটা। আচ্ছা আচ্ছা। দেখো তিনটা বই তোমাকে ফলো করতে হতে পারে, বা তোমার তিনটা বই যদি কিনতে না পাও তোমার দুটো বই কিনবে। তা হচ্ছে না, একে হচ্ছে না নীলরতন সেনের বইটা কিনবে, তা হচ্ছে না আধুনিক বাংলা ছন্দ, ঠিক আছে, যেটা বলছো পাপিয়া বললো, ঠিক আছে। আর না হলে কিনবে তোমরা কিন্তু কিনা নূতন ছন্দ পরিক্রমা, যা কিন্তু কিনা প্রবচন চ্যানেল লেখা, ঠিক আছে। আর না হলে কিনবে তোমরা কিন্তু কিনা ওই যে যেটা তোমার হচ্ছে না একটা রয়েছে, ওটা কি নাম, দাঁড়া ওটা, ওই বইটার নামটা মনে পড়ছে না আমার, একাধিক এই তোমার দেখবে যে ইয়েতে দেওয়া আছে, তোমার কিন্তু সিলেবাসে দেওয়া আছে, হ্যাঁ সিলেবাস লাস্টে দেওয়া আছে, আমার এই সময় মনে পড়ছে না, মানে আমার সময় এরকম হয় যে সব বইগুলোর নাম মনে আসে না হঠাৎ করে, ঠিক আছে। স্যার ওই অমূল্যধন মুখোপাধ্যায়ের বইটা কি ভালো ছিল? ওইটার নামটা মনে পড়ছে না আমার, ওর নামটা মনে পড়ছে না, ঠিক ওই আছে। এখন বাংলা ছন্দে মূল সূত্র। হ্যাঁ হ্যাঁ, বাংলা ছন্দের মূল সূত্র এটা, বাংলা ছন্দের মূল সূত্র। তাহলে এই তিনটা বই তোমাকে কিন্তু কিনতে হয়, কিন্তু তুমি কিন্তু চাইলে তুমি কিন্তু কিনবে না এই যে নীলরতন সেনের বইটা কিনবে আর প্রয়োজন সেনের বইটা কিনবে, দুটো কিনলে তোমার কাজ চলবে, ঠিক আছে। তাহলে তিনটা বই লাগে আমাদের এখানে। এই তিনটা বই থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। একটা হচ্ছে না ওই যেটা বললো আধুনিক বাংলা ছন্দ, ওটা ওটা নূতন ছন্দ পরিক্রমা, আরটা কিন্তু তুমি যেটা বললে পাপিয়া কি বললো লাস্টেরটা, ওটা কিন্তু এই তিনটা বই থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে আর কি, ঠিক আছে। তো তোমার চাইলে কিন্তু ওই ইয়েটা না কিনলেও, অমূল্যধন মুখোপাধ্যায় তুমি না কিনলেও চলবে, ঠিক আছে, তো না কিনতে পারো। কিন্তু তোমার নীলরতন স্যার বইটা কিন্তু কিনবে, মাস্ট কিনবে, ওটা কিন্তু পরীক্ষা আসে ওটা থেকে মানে 50% প্রশ্ন কিন্তু ওখান থেকে আসবে, ঠিক আছে। চলো, নীলরতন সেনের বই তোমরা কিন্তু আজই কিনে নেবে, বা এই মাসের মধ্যে কিনে নেবে, ঠিক আছে, তাড়াতাড়ি কিনে নেবে। ওটা কিন্তু আবার পাওয়া যায় না, খুব খুব বেশি বিক্রি হয় ওটা, ওটা কিন্তু হাইলি কিন্তু ইয়ে থাকে, ঠিক আছে, ওটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, বোঝা গেছে? শ্রাবণে বোঝা গেছে আজকের ক্লাসটা? গৌরব, কৃষাণু বোঝা গেছে? সবাইকা, সানা প্রবলেম নেই? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রবলেম স্যার নেই বুঝতে সানা? পেরেছি। না না না, ক্লাসটা কেমন লাগলো, ভালো লেগেছে? হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে। আর তোমরা বলো এবার যে আমি তাহলে কোনটা পড়াবো তোমাদেরকে।